একটা স্কিল যেটাকে আমি আমাদের জীবনের সুপার পাওয়ার বলি, সামাজিক বাজার থেকে শুরু করে একদম চাকরি বাজার পর্যন্ত সব ক্ষেত্রেই এই স্কিলের ভ্যালু আকাশচুম্বী। অ্যান্ড ডেফিনেটলি আপনিও জানেন এই স্কিলটা কি। এটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। যদি আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকে তবে আপনিও ক্লাসে সবার সামনে হাত তুলে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন, টিচারকে কোনো একটা প্রশ্ন করতে পারবেন, ইন্টারভিউতে নিজেকে প্রমাণ করতে পারবেন, বন্ধুমহল মাতিয়ে তুলতে পারবেন, ইভেন প্রেমিক প্রেমিকার সাথে নিজেকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন। অসাধারণ, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য পাওয়ার অফ কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করার সাথে সাথে খুব সুন্দর করে কিন্তু ট্র্যাক করা যায়। আমি যদি আমার উদাহরণ দেই, আমি যখন ইউটিউবে ভিডিও বানানো শুরু করেছি আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে, আমার তখনকার ভিডিও যদি আমি দেখি আমার এখন হাসি পায়, লিটারেলি হাসি পায়। আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা দেখার পর আমার একদম ওল্ডেস্ট ভিডিওগুলোতে যাবেন এবং তখনকার যে কোনো একটা বা দুইটা ভিডিওর কিছু অংশ দেখতে পারেন, 1 মিনিট 2 মিনিট, তখন ফলো করবেন ওই ভিডিওগুলোতে আমার কথা বলার ধরন কেমন ছিল, আমার হ্যান্ড জেস্চার কেমন ছিল, আমার হেড মুভমেন্ট কেমন ছিল, একই সাথে আমার ফেসিয়াল এক্সপ্রেশন কেমন ছিল। আপনাদেরও হাসি পাবে। হয়তো আপনারা 1 মিনিট দেখার পর আর দেখতেও পারবেন না, বিরক্তি চলে আসতে পারে। আমার মাঝে মধ্যে মনে হয় যে ওই ভিডিওগুলো আমি ডিলিট করে দিই, বাট দেন আমি ভাবি যে ওই ভিডিওগুলোই হচ্ছে প্রমাণ যে আমার কমিউনিকেশন স্কিলটা কোথায় থেকে আজকে কোথায় আসছে। অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে কথা বলা এটাও কিন্তু একটা কমিউনিকেশন স্কিল। আমি আপনাদের সাথে কথা বলছি, ডিজিটাল কমিউনিকেশন। অ্যান্ড ওই ভিডিওগুলো দেখে আমি মোটিভেটেড হই যে আমার কমিউনিকেশন স্কিলের অনেক ইমপ্রুভ হচ্ছে। মোটিভেশন বিষয়টা আজকাল অনেক সস্তা হয়ে গেছে, আপনি অনেক জায়গায় মোটিভেশন পেয়ে যাবেন, মোটিভেশনাল স্পিকারের অভাব নাই। বাট যখন আপনি নিজের মোটিভেশন নিজের কাছ থেকে পাবেন, দ্যাট ইজ দ্য রিয়েল মোটিভেশন। ওই মোটিভেশনটা আপনার অনেক দীর্ঘস্থায়ী হবে, অনেক লম্বা সময় আপনি ওই মোটিভেশনের ভিত্তিতে কাজ করে যেতে পারবেন। খুব সুন্দর একটা কনসেপ্ট আছে, 1% গ্রোথ এভরিডে। আমি আমার বেশ কয়েকটা ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করেছি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো এই বিষয়টা জানেন অলরেডি। 1% গ্রোথ এভরিডে মানে হচ্ছে প্রতিদিন 1% করে গ্রো করা। অর্থাৎ কোনো একটা স্কিল আপনি ডেভেলপ করতেছেন, আজকে আপনি 1% শিখছেন, কালকে আরও 1% শিখবেন, পরশুদিন আরও 1% শিখবেন। এইভাবে আপনি প্রতিদিন 1% করে নিজেকে ইমপ্রুভ করবেন। এটা অ্যাটমিক হ্যাবিট বইয়ের একটা কনসেপ্ট। সো যদি আপনি এরকম প্রতিদিন 1% করে নিজেকে ইমপ্রুভ করতে পারেন, দেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আপনি ওই স্কিলে 37th টাইম বেটার হয়ে যাবেন। মানে অলমোস্ট ওই স্কিলের উপর আসলে আপনার আর তেমন কোনো কিছু বাকি থাকতে না। সো আমার গ্রোথটা আসলে এরকম হচ্ছে না, আমি হয়তো প্রতিদিন 0.001% করে গ্রোথ করতেছি, বা আরও কম হবে, 0.0001% করে গ্রো করতেছি। বাট আমি প্রতিদিন ইফোর্ট দিচ্ছি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমার ইমপ্রুভমেন্টের পেছনে যে কারণটা আছে তা হচ্ছে কনসিস্টেন্সি। আমি হয়তো প্রতিদিন ইফোর্ট দিচ্ছি 0.0001%, বাট ওই ইফোর্টটা আমি প্রতিদিন কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছি। একটা কথা আছে না, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আমি যদি মিস্টেক না করে থাকি এক্স্যাক্টলি এরকমই ছিল। অর্থাৎ আপনি ছোট ছোট করে যদি প্রতিদিন ইফোর্ট দিয়ে যান, বাট কন্টিনিউয়াসলি প্রতিদিন দিয়ে যান, একটা টাইমে দেখবেন ওই ইফোর্টগুলো একসাথে যখন জড়ো হবে, আপনি হয়তো 1 বছর 2 বছর পর্যন্ত অল্প অল্প করে এফোর্ট দিয়ে গেছেন, 1 বছর পরে আপনি দেখতে পারবেন আপনার ইমপ্রুভমেন্টটা কই চলে গেছে। সো কমিউনিকেশন স্কিল আপনি ডেভেলপ করতে পারবেন। কমিউনিকেশন স্কিল নিয়ে আসলে কেউ জন্মায় না, আপনি খুব সহজেই ডেভেলপ করতে পারবেন, বাট আপনাকে স্ট্র্যাটেজিক্যালি এগিয়ে যেতে হবে। আচ্ছা, যদি আপনার ভয়েস অনেক সুন্দর হয়, আপনার বাচনভঙ্গি অনেক সুন্দর হয়, আপনার উচ্চারণ অনেক সুন্দর হয়, তবে কি আপনি অনেক ভালো একজন কমিউনিকেটর? না, এমনটা যে হতেই হবে তা কিন্তু না। কারণ হচ্ছে ভালোভাবে কথা বলতে পারা এবং ভালোভাবে কমিউনিকেট করতে পারা দুটো এক জিনিস নয়। ইউ মাইট বি এ গুড স্পিকার, বাট ইউ মাইট নট বি এ গুড কমিউনিকেটর। আমি উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরুন আপনি ক্লাসে প্রেজেন্টেশন দিচ্ছেন। প্রেজেন্টেশন ইজ এ পার্ট অফ কমিউনিকেশন। আপনি একটা টপিক আপনার সহপাঠীদের কাছে, বা আপনি যদি একটা কনফারেন্সের প্রেজেন্টেশন দেন, তাহলে আপনার অডিয়েন্সের সামনে একটা টপিক প্রেজেন্ট করতেছেন। আপনার পেছনে আপনার পাওয়ার পয়েন্ট স্লাইড আছে, সো ওই স্লাইডগুলো দেখে দেখে আপনি প্রেজেন্ট করতেছেন টপিকটা। এখন ধরে নিলাম আপনি খুব ভালো ইংলিশ বলেন, আপনি ইংলিশেই প্রেজেন্টেশনটা দিচ্ছেন, খুব সুন্দর করে ইংলিশ বলতেছেন, খুব সুন্দর করে টপিকগুলো প্রেজেন্ট করতেছেন, বাট টপিকগুলো এমনভাবে প্রেজেন্ট করতেছেন আপনার অডিয়েন্স কোনো কিছু বুঝতেছে না। এক্ষেত্রে আপনি অনেক ভালো একজন স্পিকার, বিকজ আপনি সুন্দর করে কথা বলতে পারতেছেন, কিন্তু টপিকগুলো সুন্দর করে কনভে করতে পারতেছেন না, অর্থাৎ আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারতেছেন না, আপনার অডিয়েন্স আপনাকে বুঝতে পারতেছে না। একজন কমিউনিকেটর এই কাজটা করতে পারে, একজন কমিউনিকেটর বুঝাতে পারে। হয়তো আপনি একটা মেডিকেল টপিক প্রেজেন্ট করতেছেন, যেখানে অনেক অনেক মেডিকেল টার্মিনোলজিস আসবে। সো আপনি যদি মেডিকেল টার্মিনোলজিসগুলো ইউজ করেন,
সাধারণ যে জনগণ থাকবে, সাধারণ যে অডিয়েন্স আছে, যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে না, তারা এই বিষয়গুলো বুঝবে না। বিকজ এই টার্মিনোলজিসগুলো তারা কখনো পড়ে আসেনি। ওই টার্মিনোলজিসগুলোর সহজ অর্থ কি আপনি তা বুঝাতে পারতেছেন না বা বুঝাচ্ছেন না, কিন্তু একজন কমিউনিকেটর তা সুন্দর করে বুঝাবে। একজন কমিউনিকেটর তার অডিয়েন্সের সাথে এঙ্গেজ থাকবে। একজন কমিউনিকেটর তার অডিয়েন্সকে যা বলবে তার অডিয়েন্স তা বুঝবে। আশা করি একজন স্পিকার এবং একজন কমিউনিকেটরের মধ্যে পার্থক্য কি তা বুঝতে পারছেন। তবে মনে রাখবেন, স্পিকিং ইজ এ পার্ট অফ কমিউনিকেশন। কমিউনিকেশন বেশ বড় একটা টার্ম। এই টার্মের আন্ডারে একটা অংশ হচ্ছে ভালো করে সুন্দর উচ্চারণে কথা বলতে পারা। তাই আপনি যদি সুন্দর করে কথা বলতে পারেন, সুন্দর উচ্চারণে কথা বলতে পারেন, স্পষ্ট করে কথা বলতে পারেন, আপনি ধরে নেবেন কমিউনিকেশনের একটা অংশ আপনার কমপ্লিট হয়েছে। এই পর্যায়ে এসে আপনি বলতে পারবেন না যে আপনি অনেক ভালো একজন কমিউনিকেটর। আপনি বলতে পারবেন আপনি অনেক ভালো একজন স্পিকার, কিন্তু কমিউনিকেটর অনেক বড় ব্যাপার। সো আশা করি আপনারা বুঝতে পারছেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ কমিউনিকেটর অ্যান্ড এ স্পিকার। কমিউনিকেশন সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা বা মিথ প্রচলিত আছে। এই ভিডিওতে ওই মিথগুলা বা প্রচলিত ভুল ধারণাগুলো নিয়ে আলোচনা করব। 1 নাম্বার ভুল ধারণাটা হচ্ছে কমিউনিকেশন ইজ ইননেট, অর্থাৎ কমিউনিকেশন স্কিলটা একজন মানুষের মধ্যে বাই ডিফল্ট থাকে, বা একজন মানুষ কমিউনিকেশন স্কিল নিয়ে জন্ম নেয়। এর থেকে বড় ভুল ধারণা আর কিছু হইতে পারে না। রিমেম্বার ওয়ান থিং, কমিউনিকেশন স্কিল ইজ নট ইননেট, ইট ইজ ডেভেলপড। আপনি চাইলে প্রতিনিয়ত অনুশীলনের মাধ্যমে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে পারবেন, আপনার নিজের মধ্যেও করতে পারবেন, ইভেন ইফ ইউ আর এ পোর কমিউনিকেটর রাইট নাও। সো কখনো এরকম কোনো কিছু বলে নিজেকে ডিমোটিভেট করবেন না যে সে তো এমনিতেই অনেক ভালো একজন কমিউনিকেটর, এটা এমনিতেই তার মধ্যে আছে। এরকম কিছু হয় না। সে অনেক পরিশ্রম করে, অনেক অনুশীলন করে, বা ওইরকম ভালো একটা এনভায়রনমেন্টে ছিল যেখানে সবাই বেশ ভালো কমিউনিকেশন করে, তাই তার মধ্যে এই ক্যারেক্টারিস্টিকটা ডেভেলপ হয়েছে, যেটা আপনার মধ্যেও হবে যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করেন। 2 নাম্বার মিথটা হচ্ছে দ্য মোর ইউ স্পিক দ্য মোর ইউ কমিউনিকেট, অর্থাৎ আপনি যত বেশি কথা বলবেন, যত বেশি মানুষকে শোনাবেন, আপনি তত ভালো কমিউনিকেট করতে পারবেন। না, এটা কখনো হয় না, বরং মানুষ আপনাকে বাঁচালো বলতে পারে। বিকজ কমিউনিকেশনের ক্ষেত্রে সাইলেন্স এর ভূমিকাটা অনেক। এরকম অনেক সিচুয়েশন আসতে পারে যে সিচুয়েশনে আপনি সাইলেন্ট থেকে যে মেসেজটা কনভে করতে পারবেন, হয়তো কথাবার্তা বললে ওই মেসেজটা জীবনেও কনভে করতে পারতেন না। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হোয়ার ইউ শুড বি সাইলেন্ট, হোয়ার ইউ শুড স্পিক। 3 নম্বর মিথটা হচ্ছে ডিসএগ্রিমেন্ট ইজ দ্য সাইন অফ পোর কমিউনিকেশন, অর্থাৎ আপনি যদি এগ্রি করতে না পারেন, আপনার সামনে কোনো একটা প্রস্তাব রাখা হয়েছে, আপনি ওটাতে এগ্রি না, ওটা হচ্ছে পোর কমিউনিকেশনের সাইন। নো, কখনো এরকম হয় না। কোজ আপনার নিজস্ব মতামত থাকতে পারে। আপনি যদি লজিক খাটিয়ে সার্বিক দিক বিবেচনা করে চিন্তা করে দেখেন যে আপনার সামনে যে প্রস্তাবটা রাখা হয়েছে ওইটা সঠিক না, বা ওইটা অ্যাকসেপ্ট করা উচিত না, দেন ইউ উইল ডিসএগ্রি। দ্যাট ইজ অ্যাবসোলুটলি ফাইন অ্যান্ড দ্যাট ইজ অ্যাবসোলুটলি এ গুড কমিউনিকেশন। যদি আপনি সব কিছুতে এগ্রি করেন, তার মানে এই যে আপনি কোনো কিছু নিয়ে ভাবতেছেন না, অনেকটা ওই যে সহমত বাই টাইপের হয়ে যাবেন আর কি, সব কিছুতেই সহমত। না, এরকম করা যাবে না। সো রিমেম্বার ওয়ান থিং, ইউ হ্যাভ দ্য রাইট টু ডিসএগ্রি and it will not affect your communication. 4 নাম্বার মিথটা হচ্ছে the more you communicate the better, অর্থাৎ আপনি যত বেশি কমিউনিকেট করবেন তত ভালো। এই মিথটা অনেক বেশি প্রচলিত আমাদের সোসাইটিতে। আমি অনেক জায়গায় দেখছি যে যত বেশি যোগাযোগ করবা তত ভালো। না, এরকম হয় না আসলে। আমি যদি আমার উদাহরণই দেই, আমাকে যদি কেউ একজন সময়ে শুধু টেক্সট করতেই থাকে, কল করতেই থাকে, আমি বিরক্ত হবই। আমি জানি না আপনাদের বিষয়টা কি, বাট আমার ক্ষেত্রে আমি বিরক্ত হবই। অ্যান্ড আমি বিশ্বাস করি আমার মতো এরকম লাখ লাখ মানুষ আছে যারা কখনো চাইবে না যে তাদেরকে আপনি বারবার যোগাযোগ করেন তাদের সাথে, বা বারবার তাদেরকে কল করেন, বারবার তাদেরকে টেক্সট করেন। সো এখানে আপনাকে কোয়ান্টিটি থেকে কোয়ালিটিটাকে বেশি প্রাধান্য দিতে হবে। অর্থাৎ আপনি বারবার যোগাযোগ না করে আপনি 1 বার 2 বার বা 3 বার হয়তো সর্বোচ্চ অ্যাপ্রোচ করতে পারেন, তাও ডিফারেন্ট টাইমে বা ডিফারেন্ট ডেইজে। অ্যান্ড অফকোর্স আপনার টেক্সটটা বা আপনার মেসেজটা অনেক কোয়ালিটি সম্পন্ন হতে হবে। এছাড়াও আরও বেশ কিছু মিথ প্রচলিত আছে, আপনারা অনলাইনে একটু ঘাটাঘাটি করলে আরও অনেকগুলো মিথ পেয়ে যাবেন, বাট দিজ আর দ্য মোস্ট কমন। সো আশা করি কমিউনিকেশন সম্পর্কে আপনাদের যদি কোনো ভুল ধারণা থেকে থাকে, এই ভিডিওটা দেখার পর তার থাকবে না। সো এই যে 4-5টা মিথ নিয়ে আমি আলোচনা করেছি, এর মধ্যে কোন মিথগুলা আপনি শুনে এসেছেন বা আপনিও বিশ্বাস করতেন তা কমেন্ট করে জানাবেন। এছাড়াও যদি কোনো স্পেসিফিক মিথ সম্পর্কে আপনার জানা থাকে তাও কমেন্ট করে জানাবেন। আপনার পাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে অথবা বসে আছে,
আপনি চাচ্ছেন তার সাথে কনভারসেশন স্টার্ট করতে, কিন্তু আপনি বুঝতেছেন না কিভাবে তার সাথে কনভারসেশন স্টার্ট করবেন। আইদার আপনি খুঁজে পাচ্ছেন না কি দিয়ে শুরু করবেন, নতুবা আপনি সাহসী পাচ্ছেন না তাকে কোনো কিছু জিজ্ঞেস করতে। আপনার সাথে হয় এরকম? মোস্ট প্রবাবলি আপনার সাথে এরকম হয়, যেহেতু আপনি একজন বাংলাদেশের মানুষ। অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশিদের জন্য এই বিষয়টা বেশ কমন। আমরা খুব সহজে কারোর সাথে কনভারসেশন স্টার্ট করতে পারি না। কারোর সাথে পরিচিত হতে হলে আমাদের বেশ লম্বা একটা সময় লেগে যায়। কি নিয়ে কারোর সাথে কনভারসেশন শুরু করব, সে আদৌ আমাকে উত্তর দিবে কিনা, সে আদৌ কি ভাববে না ভাববে, এইসব বিষয় নিয়ে ওভারথিঙ্ক করতে করতে আমরা আর কনভারসেশন স্টার্ট করতে পারি না। তবে এই ভিডিওটা দেখার পর আপনি পারবেন যদি আপনি আমার দেওয়া ফ্রেমওয়ার্কটা ফলো করেন এবং অ্যাপ্লাই করেন। সো চলুন শুরু করা যাক কিভাবে আপনি একজন অপরিচিত মানুষের সাথে কনভারসেশন শুরু করবেন। অনলি 3 স্টেপ ফ্রেমওয়ার্ক। স্টেপ নাম্বার 1, একটা প্রশ্ন করুন। সাপোজ আপনি একজন মানুষের সাথে কথা বলতে চান। হয়তো আপনি অফিসে যাচ্ছেন, তাই আপনি বাসের জন্য অপেক্ষা করতেছেন। হয়তো বাস আরও 10 মিনিট পরে আসবে। আপনার পাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে, আপনি জানেন না সে কিসের জন্য দাঁড়িয়ে আছে। হয়তো বা সেও বাসের জন্য দাঁড়িয়ে আছে, অথবা অন্য কোনো কাজে দাঁড়িয়ে আছে। এমন হতে পারে সে কারোর জন্য অপেক্ষা করতেছে। সো আপনি তার সাথে কিভাবে কনভারসেশন শুরু করবেন? জাস্ট আস্ক এ কোয়েশ্চেন। প্রশ্নটা এরকম করতে পারেন, আচ্ছা ভাই, আপনিও কি বাসের জন্য অপেক্ষা করতেছেন? দ্যাটস ইট। এটা হচ্ছে আপনার ইনিশিয়াল স্টেপ। এরপর আসলে কনভারসেশন কন্টিনিউ করা খুব একটা কঠিন হবে না। সো এখন থেকে যে কারোর সাথে যখন কনভারসেশন শুরু করতে যাবেন, প্রথমে একটা সিম্পল রেলেভেন্ট কোয়েশ্চেন দিয়ে শুরু করবেন। অ্যান্ড ন্যাচারালি আমরা সিম্পল প্রশ্নের উত্তর দিতে পছন্দ করি। একটা গল্প বলি। আমি গত বছর যখন বাড়ি থেকে আসছিলাম, তখন দিল্লি থেকে আহমেদাবাদের ফ্লাইট নিয়েছিলাম। তো ফ্লাইটে দিল্লিতে আমার পাশে একজন মেয়ে বসেছিল। ফ্লাইটটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার ফ্লাইট ছিল, অ্যান্ড খুবই ইকোনমিক্যাল একটা ফ্লাইট ছিল। সো এন্টারটেনমেন্টের খুব একটা সুযোগ সুবিধা ছিল না। সামনে স্ক্রিনও ছিল না যে আপনি মুভি দেখবেন বা অন্য কোনো কিছু করবেন। সো ফ্লাইট টেক অফ করার পর 10 মিনিট পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি আহমেদাবাদেই থাকেন? একদম সিম্পল একটা প্রশ্ন। তারপর তিনি উত্তর দিলেন, না, আমি আহমেদাবাদে থাকি না, আমি আমার রিলেটিভসের বাড়িতে বেড়াতে যাচ্ছি। তারপর কনভারসেশন স্টার্ট হয়েছে। বেশ লম্বা সময় কনভারসেশন চলছে। উনি কি করেন, উনি রেগুলারলি আহমেদাবাদে আসেন কিনা, আমি কি করি, আমি কেন ইন্ডিয়াতে লেখাপড়া করতে আসছি, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু। তাই আপনিও এখন থেকে কারোর সাথে কনভারসেশন শুরু করতে হলে এত কিছু চিন্তা করার দরকার নাই যে আপনি কিভাবে কনভারসেশন শুরু করবেন। জাস্ট একটা সিম্পল প্রশ্ন খুঁজে বের করবেন, একটা রেলেভেন্ট প্রশ্ন খুঁজে বের করবেন এবং জিজ্ঞেস করবেন। দ্যাটস ইট। সেকেন্ড স্টেপ, ফাইন্ড এ কমপ্লিমেন্ট। গুড কমপ্লিমেন্ট, রিলেভেন্ট কমপ্লিমেন্ট। নর্মালি আমাদের কলেজে যখন কোনো কম্পিটিশন হয়, যখন কেউ কোনো প্রেজেন্টেশন দেয়, আমাদের ব্যাচেরও হতে পারে বা আমাদের জুনিয়র হতে পারে, আমাদের সিনিয়র হতে পারে, যে কেউ হতে পারে যাকে আমি চিনি না। সো তার প্রেজেন্টেশনটা শেষে বা তার কম্পিটিশনটা শেষে আমি যখন তাকে বলি, আমি তাকে চিনি না, আমি যখন তাকে বলি ইউ পারফর্ম ভেরি ওয়েল, বা আমি যদি বলি তোমার প্রেজেন্টেশনটা বেশ ভালো ছিল, আপনি তখন ঠিক ওই মুহূর্তে আপনার বিপরীত পাশের মানুষটার চেহারার দিকে তাকাবেন, দেখবেন সে কতটা প্রাউড ফিল করতেছে। অ্যান্ড ইমিডিয়েটলি আপনার সাথে কিন্তু তার একটা কানেকশন ক্রিয়েট হয়ে যায়। ইমিডিয়েটলি আপনি চাইলে ওই কনভারসেশনটাকে বেশ লম্বা করতে পারবেন। তাই আপনি চাইলে যে কোনো কনভারসেশন কমপ্লিমেন্ট দিয়ে শুরু করতে পারেন, বা আপনি একটা প্রশ্ন দিয়ে শুরু করতে পারেন, দেন একটা রেলেভেন্ট কমপ্লিমেন্ট দিতে পারেন। স্টেপ নাম্বার 3, হুইচ ইজ ভেরি ইফেক্টিভ, ফাইন্ড এ কমন টপিক। আপনি যার সাথে কমিউনিকেশন বা কনভারসেশন স্টার্ট করতে যাচ্ছেন, তার সাথে আপনার একটা মিল খুঁজে বের করবেন। যে কোনো কিছু হতে পারে। আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? যদি দেখেন যে আপনার আর তার দেশের বাড়ি মিলে গেছে, একই ডিস্ট্রিক্টে বা একই বিভাগে, এখান থেকেও কিন্তু আপনি একটা কানেকশন বিল্ড করতে পারেন, কনভারসেশনটাকে লম্বা করতে পারেন। স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক সময় দেখা যেতে পারে যে সেম ক্লাসে পড়ে দুইজনই। সো এখানেও কিন্তু একটা কানেকশন আছে। হয়তো বা স্কুল ডিফারেন্ট বাট ক্লাস একই, এখানেও কিন্তু একটা কানেকশন বিল্ড হয়ে যায়। আপনি দেখেন যারা প্রবাসে থাকে, প্রবাসে যখন একজন বাংলাদেশি আরেকজন বাংলাদেশিকে দেখে, তখন সে অটোমেটিক্যালি তাকে বেশ ক্লোজ মনে করে। হয়তো সে জীবনও তাকে দেখেও নাই, তাকে চিনেও না। হয়তো বাংলাদেশে এর বাড়ি এক বিভাগে, ওর বাড়ি অন্য বিভাগে, বাট স্টিল তারা একজন আরেকজনের সাথে কানেক্টেড ফিল করে, কোজ তাদের মধ্যে একটা কমন টপিক আছে, তারা বাংলাদেশি। অ্যান্ড ন্যাচারালি আপনি যখন কারোর সাথে কমন কিছু খুঁজে পাবেন, তাদের সাথে একটা ইমোশনাল বন্ডিং ফিল করবেন। তাই যে কোনো কনভারসেশন দীর্ঘস্থায়ী করার জন্য, শুধু দীর্ঘস্থায়ী না, যদি আপনি একটা সম্পর্কও গড়তে চান, এক্ষেত্রেও এই স্টেপটা বেশ কার্যকরী। আই থিঙ্ক আপনার এখন মনে হচ্ছে আপনি যে কারোর সাথে কনভারসেশন স্টার্ট করতে পারবেন, তাই না? কমেন্ট করে জানাবেন। তবে আরেকটা প্রো টিপ শেয়ার করছি আপনাদের সাথে, সেটা হচ্ছে ওপেন ফ্রেমওয়ার্ক। আপনি কারোর সাথে কনভারসেশন স্টার্ট করার সময় OPEN এই 4টা ওয়ার্ড মনে রেখে
কনভারসেশন শুরু করতে পারেন। ফার্স্ট ইজ অবজার্ভ। আপনি যার সাথে কথা বলবেন তাকে অবজার্ভ করবেন, আপনি বোঝার চেষ্টা করবেন তার বর্তমান ইমোশনাল কন্ডিশন কি। দেন আসবে পি, প্রেইজ আর কমপ্লিমেন্ট। আপনি ইমোশনাল কন্ডিশন দেখলেন, তারপর একটা প্রশ্ন করলেন, তারপর আপনি তাকে প্রেইজ করতে পারেন, কমপ্লিমেন্ট দিতে পারেন কোন একটা রিলেভেন্ট বিষয়ে। আন্দাজে আবার কমপ্লিমেন্ট দিতে যাবেন না, পরে কিন্তু ধরা খাবেন। তারপর আসবে ই, এক্সপ্রেস। এক্সপ্রেস ইউরসেলফ, তার সাথে এঙ্গেজ হন, কনভারসেশন কন্টিনিউ করেন। অ্যান্ড ফাইনালি এন, নোটিস। সে আপনাকে কি বলছে সুন্দর করে শোনার চেষ্টা করুন, ভালো করে বোঝার চেষ্টা করুন, একজন ভালো লিসেনার হন অ্যান্ড তার উপর আপনার সম্পূর্ণ ফোকাস রাখুন। এতে করে আপনাদের দুজনের কনভারসেশনটা তো গভীর হবেই, সম্পর্কও বেশ ভালো হবে। সো আপনাদেরকে একটা কাজ দিচ্ছি, কাজটা হচ্ছে আজকে আপনি যে কোনো একজন অপরিচিত মানুষের সাথে কনভারসেশন স্টার্ট করবেন। আপনি সেম ফ্রেমওয়ার্ক অবলম্বন করে শুরু করতে পারেন, বা আপনি যদি অন্য কোনো উপায়ে শুরু করতে চান তাও পারেন। বাট আমি বলবো আপনি এই যে আমি 3টা স্টেপ বললাম, ওই 3টা স্টেপ ফলো করেই একজন মানুষের সাথে কনভারসেশন স্টার্ট করবেন। আপনি কি চ্যালেঞ্জটা নিচ্ছেন? যদি নিয়ে থাকেন দেন কমেন্টে লিখুন ইয়েস আই উইল ডু। কোন একটা বিষয় বা কোন একটা টপিক সম্পর্কে আপনি যথেষ্ট জানেন, কিন্তু আপনি যাদের সামনে প্রকাশ করতেছেন তারা ভাবছে আপনি ইনাফ কনফিডেন্ট না, আপনি প্রিপেয়ার্ড না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আপনি ওই টপিকটা স্মার্টলি প্রেজেন্ট করতে পারছেন না। কোনো একটা টপিক বা কোনো একটা বিষয় স্মার্টলি প্রেজেন্ট করতে না পারার অন্যতম একটা কারণ হচ্ছে ফিলার ওয়ার্ডস ব্যবহার করা। আপনি কনভারসেশনে বুঝছো এই ধরনের শব্দগুলো ব্যবহার করছেন। সাধারণত ফিলার ওয়ার্ডস আমরা 3টা ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করে থাকি। 1 নম্বর হচ্ছে নার্ভাসনেস। আপনি যখন নার্ভাস থাকবেন ন্যাচারালি আপনি ফিলার ওয়ার্ডসগুলো ব্যবহার করবেন। 2 নম্বর হচ্ছে একটা সেন্টেন্স বলার পর আরেকটা সেন্টেন্স বলার মাঝখানে চিন্তা করা। যেমন আপনি একটা সেন্টেন্স বলেছেন, তারপরের সেন্টেন্সটা কি হবে তা নিয়ে আপনি 2 সেকেন্ড বা 3 সেকেন্ড চিন্তা করছেন। ওই 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের যে ব্রেকটা, ওইখানে আপনি একটা ফিলার ওয়ার্ড বসাই দিলেন। 3 নম্বর কারণটা হচ্ছে অনেকে ভাবে কনভারসেশনের মাঝখানে যদি একটা কমপ্লিট সাইলেন্স ব্রেক দিয়ে দেই তবে হয়তো এনভায়রনমেন্টটা অনেকটা আনকমফোর্টেবল হয়ে যাবে। অনেকেই ভেবে থাকে যে আমাদের কনভারসেশন একটা ফ্লোতে চলছে, ওই ফ্লোটা ধরে রাখার জন্য আমাকে কন্টিনিউয়াসলি কথা বলে যেতে হবে, আমাকে একদম সাইলেন্ট হওয়া যাবে না। তাই একটা সেন্টেন্স বলার পর যখন ন্যাচারাল পোজ বা ন্যাচারাল ব্রেক দেওয়ার প্রয়োজন পড়ে, ওই টাইমটাতে সে একটা ফিলার ওয়ার্ডস বসাই দেয়। এই 3টা ক্ষেত্রে আমরা জেনারেলি ফিলার ওয়ার্ডস ইউজ করে থাকি। আর ফিলার ওয়ার্ডসগুলা যে কোনো একটা কনভারসেশনকে মারাত্মক লেভেলের বোরিং করে ফেলতে পারে। যদিও ফিলার ওয়ার্ড ব্যবহার করার কারণে আমি কমপ্লিমেন্ট পাইছি, বিকজ কথার মাঝখানে আমি অনেকবার বুঝছো শব্দটা ইউজ করি। হয়তো ক্যামেরার সামনে আমি ইউজ করি না এখন পর্যন্ত, বাট 1-to-1 কনভারসেশন যখন করি তখন বুঝছো শব্দটা অনেক বেশি ইউজ করি। তাই কেউ একজন বলেছিল যে হোয়েন আই ইউজ বুঝছো, ওইটা অনেক সুন্দর দেখায়। বাট ডে টু ডে লাইফে আপনি যখন কনভারসেশন করবেন তখন আসলে এই ধরনের ফিলার ওয়ার্ডস ব্যবহার করলে আপনার কনভারসেশনের 12টা বাজাই দিবেন আপনি। সো ইউ হ্যাভ টু রিমুভ দিস ফিলার ওয়ার্ডস ফ্রম ইউর কনভারসেশন। কীভাবে কনভারসেশন থেকে এবং আপনার প্রেজেন্টেশন থেকে এই ফিলার ওয়ার্ডসগুলো রিমুভ করবেন? 1 নম্বর উপায় হচ্ছে একটু ধীরে কথা বলার চেষ্টা করুন। আপনি যখন ধীরে কথা বলবেন তখন একটা সেন্টেন্স বলার পর পরবর্তী সেন্টেন্সটা কি হবে তা ভাবার যথেষ্ট সময় পাবেন। আমরা ন্যাচারালি চাই অনেক ফাস্ট কথা বলতে, আমরা ভাবি যে অনেক ফাস্ট কথা বললে হয়তো মানুষজন আমাদেরকে স্মার্ট ভাববে, বাট দ্যাট ইজ নট কারেক্ট। আমার অনেক ভিডিওতে আপনি দেখবেন আমি অনেক ফাস্ট কথা বলার চেষ্টা করি। এই ভিডিওতে আপনাদের কীরকম লাগছে আমি জানি না, কমেন্ট করে জানাবেন। বাট আমার আগের ভিডিওতে আপনি দেখবেন অনেক ভিডিওতে আমি অনেক ফাস্ট কথা বলার চেষ্টা করি। অ্যান্ড যে ভিডিওগুলোতে আমি অনেক ফাস্ট কথা বলার চেষ্টা করি ওই ভিডিওগুলোতে আমার অনেক বেশি রিটেক নিতে হয়। এর কারণ হচ্ছে কোথাও না কোথাও আমি মিস্টেক করেই ফেলি। আমার একটা প্লেলিস্ট আছে, ফুল কোর্স, ফুল লেংথ কোর্স এইরকম নামের মেবি। ওই কোর্সে আপনি দেখবেন আমি মিনিমাল কাট এবং মিনিমাল এডিট করে ভিডিওগুলো আপলোড দিছি, একটু লম্বা লম্বা ভিডিও, যেখানে আমি অনেক স্লো কথা বলার চেষ্টা করেছি, অনেক ভেবেচিন্তে ধীরে ধীরে কথা বলার চেষ্টা করেছি। অ্যান্ড ওই ভিডিওগুলোতে আসলে তেমন কোনো কাটের প্রয়োজন পড়েনি, একটা রিটেকে আমার পুরো ভিডিও হয়ে গেছে। বাট যে ভিডিওগুলোতে আমি অনেক ফাস্ট কথা বলার চেষ্টা করেছি ওই ভিডিওগুলোতে আমার অনেকবার রিটেক নিতে হয়েছে। তাই আপনারা ধীরে ধীরে কথা বলার চেষ্টা করবেন। ধীরে ধীরে কথা বললে অবশ্যই আপনি ফিলার ওয়ার্ডসগুলো সহজেই আপনার কনভারসেশন থেকে রিমুভ করতে পারবেন। 2 নম্বর উপায়টা হচ্ছে ইউজ ন্যাচারাল পোজ। আমরা অনেকে ভাবি কোনো একটা সেন্টেন্সের পর যদি আমি পোজ দিয়ে দিই দেন হয়তো আমাদের কনভারসেশনের ফ্লোটাই নষ্ট হয়ে যাবে, বাট ইটস নট রাইট। একটা বিষয় মনে রাখবেন, ন্যাচারাল পোজ
কোনো একটা কনভারসেশনের ফ্লো মেনটেন করে, ফ্লো নষ্ট করে না, ফ্লো মেনটেন করে। আপনি যখন ন্যাচারাল পোজ দিয়ে আপনার সেন্টেন্সগুলো কমপ্লিট করবেন, প্রতিটা সেন্টেন্সের পর বা প্রতিটা প্যারাগ্রাফের পর একটা ন্যাচারাল পোজ দেবেন 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের। ফার্স্ট অফ অল আপনি ভাবতে পারবেন পরবর্তীতে কি বলবেন। সেকেন্ড অফ অল আপনার কনভারসেশনের সৌন্দর্য বাড়বে। তাই প্রতিটা কনভারসেশনের সময় ন্যাচারাল পোজের যে বিষয়টা তা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এতে করে আপনার ফিলার ওয়ার্ড ব্যবহার করার প্রয়োজন পড়বে না, একই সাথে আপনি ভাবতে পারবেন যে আপনার পরের সেন্টেন্সটা কি হবে। 3 নম্বর উপায়টা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড আমি এটা অনেক ব্যবহার করেছি অ্যান্ড ইট হেল্পড মি আ লট। উপায়টা হচ্ছে আপনি আপনাকে রেকর্ড করবেন। 2 মিনিটের একটা ভিডিওতে রেকর্ড করবেন বা 3 মিনিট করতে পারেন, হোয়াট এভার। রেকর্ড করার পর খাতা কলম নিয়ে বসবেন অ্যান্ড আপনি গুনবেন যে আপনি কতবার এই ফিলার ওয়ার্ডগুলো ব্যবহার করেছেন। অথবা বুঝছ, এই ধরনের যে ফিলার ওয়ার্ডগুলো আছে, এই ফিলার ওয়ার্ডগুলো আপনি কতবার ইউজ করেছেন তা লিখবেন খাতায়। তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে আপনি 1 মিনিটে কতগুলো ফিলার ওয়ার্ড ইউজ করেন, এবং পরবর্তী কনভারসেশন থেকে আপনি একটু সচেতন থাকতে পারবেন। বা 3 দিন পর আপনি আবার রেকর্ড করতে পারেন আপনার নিজেকে 2 মিনিট বা 3 মিনিটের। দেন আপনি আবার খাতা কলম নিয়ে বসবেন এবং গুনবেন যে এইবার আপনি কতগুলো ফিলার ওয়ার্ড ব্যবহার করেছেন। আপনি দেখবেন ধীরে ধীরে কিন্তু এটা ইমপ্রুভ হয়। আমারও হয়েছে। আমার আগের ভিডিওগুলোতে আপনি যদি একদম পেছনের দিকের ভিডিওগুলো দেখেন, দেখবেন আমি প্রতিটা সেন্টেন্স শেষে অনেক বেশি সো শব্দটা ইউজ করতাম। সো এটা করবেন, সো ওইটা করবেন, সো আমাদের লাইফ এরকম, হোয়াট এভার। আমি সো শব্দটা অনেক বেশি ইউজ করতাম। বাট এই ভিডিওতে আপনি দেখতে পারবেন তুলনামূলক অনেক কম ইউজ করেছি, বা এর আগের ভিডিওতে তুলনামূলক অনেক কম ইউজ করেছি। এর কারণ হচ্ছে কি, এই বিষয়টা আমার নজরে অনেক আগেই আসছে অ্যান্ড নিয়মিত আমি ওইটা কমানোর প্র্যাকটিস করে আসছি। একেবারেই তো কমানো সম্ভব না, বাট টাইম টু টাইম ইট ইজ রিডিউসিং। আপনারও এরকম রিডিউস হবে। তাই আপনার নেক্সট কাজ হচ্ছে আপনি 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও করবেন, আপনার নিজেকে রেকর্ড করবেন, যে কোনো বিষয়ে আপনি কথা বলতে পারেন। রেকর্ড করার পর আপনি গুনবেন যে আপনি কতবার ফিলার ওয়ার্ড ইউজ করেছেন। দেন আপনার খাতা বা ডায়েরি হোয়াট এভার ইউ হ্যাভ নেবেন এবং লিখে ফেলবেন যে আপনি এতবার ফিলার ওয়ার্ড ইউজ করেছেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনি আরেকটা কাজ করবেন, তা হচ্ছে এই ভিডিওর কমেন্টে লিখবেন যে আমি 2 মিনিটে এতগুলো ফিলার ওয়ার্ড ইউজ করেছি। সো আপনি যখন 2 জায়গায় এই বিষয়টা লিখে ফেলবেন, আপনার মাথায় এটা গেঁথে যাবে। এর পরের বার যখন আপনি রেকর্ড করবেন বা পরের বার যখন কোনো একটা কনভারসেশনে যাবেন, আপনি মনে রাখবেন যে 1 মিনিটে আপনি এতগুলা ফিলার ওয়ার্ড ইউজ করেছিলেন অ্যান্ড এই কনভারসেশনে আপনাকে অবশ্যই অনেক কম ইউজ করতে হবে। দিস ইজ অ্যাওয়ারনেস which is very important to improve your communication. আপনি অত্যন্ত ভ্যালুয়েবল একটা ইনফরমেশন শেয়ার করছেন, একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, কিন্তু আপনার অডিয়েন্স আপনাকে শুনছে না। আপনার অডিয়েন্সের মাথায় গোলমাল লেগে যাচ্ছে। অন্যদিকে আপনার ফ্রেন্ড যখন একটা স্টোরি শেয়ার করে বা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে, তখন মানুষজন মনোযোগ দিয়ে শোনে। কেন? এর কারণ হচ্ছে আপনার ফ্রেন্ড অনেক ভালো একজন স্টোরি টেলার, বাট আপনার মধ্যে এই গুণের কমতি আছে। তাই আপনি যখনই একটা স্টোরি কনভে করবেন, যখনই একটা ইনফরমেশন কনভে করবেন, যদি আপনি সুন্দর করে স্টোরিটা বলতে না পারেন, দেন আপনার ইনফরমেশনের ভ্যালু কিন্তু অটোমেটিক্যালি অনেকটা কমে যায়। মানুষ আপনাকে খুব একটা অথেন্টিক ভাববে না। এই ভিডিওতে আমি খুবই কুইক এবং খুবই সিম্পল একটা স্টোরি টেলিং ফ্রেমওয়ার্ক শেয়ার করব। অ্যাটলিস্ট এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে আপনি আপনার স্টোরির গুণগত মান বাড়াতে পারবেন। আপনি খুব সুন্দর করে একটা স্টোরি বলতে পারবেন, আপনি খুব সুন্দর করে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন। লেটস স্টার্ট। ফ্রেমওয়ার্কটা হচ্ছে দ্য 3S ফ্রেমওয়ার্ক। ইউ হ্যাভ টু রিমেম্বার 3S: দ্য সিচুয়েশন, দ্য স্ট্রাগল অ্যান্ড দ্য সলিউশন। চলুন উদাহরণের সাথে এই বিষয়টা আলোচনা করি। প্রথমে আপনি একটা সিচুয়েশন নেবেন, লাইক আপনি যে স্টোরিটা বলতে চাচ্ছেন ওই স্টোরির যে সিচুয়েশনটা। যেমন আমি যদি একটা মেড আপ স্টোরি আপনাদেরকে বলি, গত বছর পরীক্ষার 3 মাস আগে আমি খেয়াল করলাম যে আমার সব কিছু এখনও বাকি, সিলেবাস পুরোটাই বাকি, কোনো কিছুই শেষ হয় নাই। অ্যান্ড আমি এতটা টেনশনে পড়ে গেছি যে এই সিলেবাস কেমনে শেষ করব। মনে হচ্ছিল মহাসমুদ্রের মধ্যে পড়ে গেছি, কোনো কুল কিনারে খুঁজে পাচ্ছিলাম না। দ্যাট ইজ মাই সিচুয়েশন। দেন স্ট্রাগল। তারপর আমি পড়াশোনা শুরু করলাম, বাট দেখা যাচ্ছিল যে আফটার এভরি 3 to 4 days আই ওয়াজ বার্নিং আউট। 3-4 দিন পর আমি কোনোভাবেই আর কন্টিনিউ করতে পারছিলাম না। মনে হচ্ছিল একটা সাবজেক্টের 3টা চ্যাপ্টার শেষ করে ফেলছি, বাট অন্যদিকে অন্য সাবজেক্ট তো পুরোই বাকি। সো আলটিমেটলি আমি কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না যে কিভাবে এটা শেষ করব। প্রতিদিনই পড়াশোনা শুরু করি, কিন্তু দেখা যায় যে 2 দিন 1 দিন পর পর আর ওইটা কন্টিনিউ করতে পারি না, ফ্লোটা ঠিক থাকছে না, টাইমটা ম্যানেজ করতে পারছি না। দ্যাট ইজ স্ট্রাগল। অ্যান্ড নাম্বার 3, সলিউশন।
তারপর আমি কি করলাম, আমি আমার সময় যেটুকু আছে পুরো দিন, ওই সময়টা কোথায় কোথায় ব্যয় হচ্ছে, কোন কোন কাজে আমি প্রচুর পরিমাণ সময় খরচ করছি তা খুঁজে বের করলাম এবং নোট করলাম। এবং দেখলাম যে আমার ম্যাক্সিমাম টাইমটাই বেহুদা কাজে যাচ্ছে, কাজের কাজ কিছুই হইতেছে না। একই সাথে আমি আরেকটা কাজ করলাম, তা হচ্ছে একদম লেস প্রায়োরিটি দেওয়া যায় এরকম কাজগুলো খুঁজে বের করলাম, যে কাজগুলো আমি যদি 3-4 মাস না করি তাতেও আমার লাইফে কোনো এফেক্ট পড়বে না। সো ওই কাজগুলো আমি রিমুভ করে দিলাম এবং লেখাপড়া দিয়ে রিপ্লেস করলাম। পরে দেখলাম যে আমার হাতে অনেক সময় আছে, তারপর আমি একটা রুটিন বানালাম, রুটিনে প্রত্যেকটা সাবজেক্ট অ্যাড করলাম, কোন সাবজেক্টে প্রতিদিন কত সময় করে দিব, অ্যান্ড ফাইনালি পমোডোরো টেকনিক অনুযায়ী পড়াশোনা শুরু করলাম। অ্যান্ড গেস হোয়াট, দেখা গেল যে পরীক্ষার বেশ কিছুদিন আগে আমার সিলেবাস শেষ। ইভেন পরীক্ষার আগে আগে আমি একটা কুইক রিভিশনও করে ফেলছি। দ্যাট ওয়াজ দ্য সলিউশন। সো আপনি দেখেন এখানে সিচুয়েশন, স্ট্রাগল, সলিউশন, তিনটা বিষয় কিন্তু সুন্দর করে আসছে। আই থিঙ্ক দিস ফ্রেমওয়ার্ক ওয়ার্কস, খুব ভালোভাবেই কাজ করে। তাই পরবর্তীতে আপনি যখন কোনো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, কোনো একটা স্টোরি শেয়ার করবেন, এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করার চেষ্টা করবেন। অ্যান্ড এখানে কিন্তু আপনার কাজ শেষ না, কারণ হচ্ছে কোনো একটা স্টোরির ভ্যালু নির্ধারণ করে দুইটা বিষয়। একটা হচ্ছে আপনি কিভাবে তা শোনাচ্ছেন মানুষের কাছে, লাইক আপনার স্পিকিং, অ্যান্ড আরেকটা হচ্ছে আপনার এক্সপ্রেশন, আপনার ইমোশন, আপনার কথার মধ্যে কতটা ইমোশন আছে। লাইক আমি একদম বুঝেই পাচ্ছিলাম না যে কী করব। এই যে ফেশিয়াল এক্সপ্রেশন, এই যে হ্যান্ড জেস্টার, এই যে হেড মুভমেন্ট, দিজ অল ম্যাটার্স। তাই কেবল স্টোরি বললে হবে না, কোনো একটা স্টোরির কোন জায়গায় কীরকম ফেশিয়াল এক্সপ্রেশন থাকতে হবে, কীরকম হ্যান্ড জেস্টার থাকতে হবে, সব কিছু আপনাদেরকে বুঝতে হবে অ্যান্ড ওই অনুযায়ী আসলে পারফর্ম করতে হবে। দেন ইউ উইল বি এ কিলার স্টোরি টেলার। সো আমি আপনাদেরকে একটা টাস্ক দিই। টাস্কটা হচ্ছে আপনার যে কোনো একটা এক্সপিরিয়েন্স নেবেন এবং ওই এক্সপিরিয়েন্সটাকে এই ফ্রেমওয়ার্কের আন্ডারে আনবেন এবং সুন্দর করে আপনার স্টোরিটা খাতায় বা ডায়েরিতে লিখে ফেলবেন। দেন আপনি আয়নার সামনে বা ক্যামেরার সামনে ওইটা প্র্যাকটিস করবেন। অ্যান্ড ওই প্র্যাকটিস করার আগে আপনি এই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি আমার প্রথম স্টোরি প্র্যাকটিস করছি। এই 5টা ভুল যদি সংশোধন করতে না পারেন তবে আপনি কখনোই একজন ভালো কমিউনিকেটর হতে পারবেন না। কমিউনিকেশন স্কিল এমন একটা জিনিস যেখানে অনেক ছোট ছোট বিষয়ে অনেক বেশি ম্যাটার করে। প্রথম ভুলটা হচ্ছে অন্যের কথা কেটে নিজের কথা চালিয়ে যাওয়া। এর মানে হচ্ছে একজন ভালো শ্রোতা না হওয়া। সাপোজ দুইজন মানুষ কনভারসেশন করছেন, এর মধ্যে পার্সন এ কথা বলছে, তার কথা শেষ হতে না হতেই, কথা শেষ হয়নি এখনো, কথার মাঝখানেই আপনি অর্থাৎ পার্সন বি তার কথা শুরু করে দিছে, অর্থাৎ তার কথাটা কেটে সে তার নিজের কথা বলা শুরু করছে। দিস ইজ নট এ সাইন অফ গুড কমিউনিকেশন। তাই আপনি যদি একজন ভালো কমিউনিকেটর হতে চান, আপনাকে প্রথমেই একজন ভালো শ্রোতা হতে হবে, একজন ভালো লিসেনার হতে হবে। তাই কেউ যদি আপনার সামনে কথা বলে অবশ্যই তাকে সুযোগ দিবেন, তার কথা শেষ করার সুযোগ দিবেন, তারপর আপনি আপনার কথা বলা শুরু করবেন। কখনো তার কথা কেটে নিজের কথা চালিয়ে যাবেন না। 2 নম্বর মিস্টেকটা হচ্ছে সব কিছুতে কেবল নিজের প্রশংসা এবং নিজের সম্পর্কে কথা বলে যাওয়া, অনেকটা নার্সিসিস্টিক মন মানসিকতা রাখা আর কি। আপনি একটা গ্রুপ ডিসকাশনে আছেন অথবা আপনার সামনে একজন ব্যক্তি আছে, সো দুইজন মানুষ কথা বলছেন একসাথে। এখন আপনি যাই বলছেন সেখানে প্রত্যেকটা বাক্যে বা প্রত্যেকটা প্যারাগ্রাফে জাস্ট আপনি আপনাকে ইন্ডিকেট করে কথা বলছেন। আপনি বলতে যাচ্ছেন যে আপনি একজন হিরো, আপনি বলতে যাচ্ছেন আপনি এইটা করছেন, আপনি ওইটা করছেন। আপনি প্রত্যেকটা সেন্টেন্সে নিজের সুপিরিয়রিটি প্রুভ করার চেষ্টা করছেন। এই ধরনের কনভারসেশনে যে কেউ বিরক্ত হয়ে যাবে। তাই কাউকে বিরক্ত না করে যদি একটা এঙ্গেজিং কমিউনিকেশন চান, দেন সবসময় আমি ব্যবহার না করে আমরা ব্যবহার করার চেষ্টা করবেন। পুরো গ্রুপের বা আপনার পাশে যে ব্যক্তিটা আছে তার মহত্বটা তুলে ধরার চেষ্টা করবেন। 3 নম্বর মিস্টেকটা হচ্ছে আপনি কথা বলছেন ঠিকই, বাট আপনি আপনার পাশের ব্যক্তিটার চোখের দিকে তাকাচ্ছেন না। বর্তমান সময়ে এটা বেশ কমন। আমরা একদিকে কথা বলছি, আরেকদিকে আমি মোবাইল ফোন ইউজ করতেছি, আবার আমার সামনে যে আছে সেও কথা বলছে কিন্তু তার চোখ হচ্ছে মোবাইল ফোনের দিকে। অর্থাৎ একজন আরেকজনের সাথে কথা বলছে ঠিকই, বাট মেন্টালি দুজনই মোবাইল ফোনের সাথে এঙ্গেজড। অর্থাৎ এখানে পার্সন টু পার্সন এঙ্গেজমেন্টটা খুবই দুর্বল। এখানে পার্সন টু ডিভাইস অর্থাৎ পার্সন টু মোবাইল ফোনের এঙ্গেজমেন্টটা খুবই স্ট্রং। এটা খুবই দুর্বল একটা কমিউনিকেশন। আর এই ধরনের কমিউনিকেশনে না একজন আরেকজনকে ভালোভাবে বুঝতে পারে, না একজনের সাথে আরেকজনের ইমোশনাল একটা বন্ডিং তৈরি হয়। তাই যদি ভালো নেটওয়ার্ক বানাতে চান, ভালো ইমোশনাল বন্ডিং করতে চান,
একটা সুন্দর কমিউনিকেশন করতে চান, দেন অবশ্যই যখন কারোর সাথে কথা বলবেন তখন মোবাইল ফোনের দিকে তাকাবেন না, তার চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করবেন, তার সাথে এঙ্গেজ থাকবেন, তাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। 4 নম্বর মিস্টেকটা হচ্ছে সবসময় নিজের মত চাপিয়ে দেওয়া। আমাদের এরকম অনেক বন্ধুবান্ধব থাকে যারা সবসময় তাদের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, অ্যান্ড প্রায় সময় তারা সফলও হয়, কিন্তু সফল হলেও এখানে তার প্রতি বাকি মানুষদের একটা বিতৃষ্ণা তৈরি হয়, যেটা লং রানে কখনোই ভালো কোনো ফলাফল দিবে না। আর অনেক সময় এরকম কনভারসেশনে যখন আপনি একজন মানুষের উপর নিজের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, দেখা যায় অনেক সময় কনফ্লিকশন লেগে যায়, ঝগড়াঝাটিও শুরু হয়ে যায়, অ্যান্ড ওভারঅল কমিউনিকেশনের 12টা বেজে যায়। তাই যে কোনো কমিউনিকেশনে মতামত দেওয়ার ক্ষেত্রে জেনে বুঝে ক্যালকুলেট করে তারপর সুন্দর একটা মতামত দিবেন, যাতে করে চাপিয়ে দেওয়ার প্রয়োজন না পড়ে, আপনার মতামত শুনে বাকিরা এমনিতেই অ্যাকসেপ্ট করে। যদি চাপিয়ে দিতে চান তবে ওইটাকে ফ্রেন্ডলি কমিউনিকেশন বলা হবে না, ওইটাকে ডমিনেটিং কমিউনিকেশন বলা হবে। অ্যান্ড ডমিনেটিং কমিউনিকেশন কখনোই আসলে ভালো না, কেউ আসলে চায় না ডমিনেট হতে, তাই এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন। 5 নম্বর মিস্টেকটা হচ্ছে হাসি মুখে না থাকা। মানে আপনি একটা কনভারসেশন শুরু করতে যাচ্ছেন, কিন্তু আপনি এরকমভাবে আছেন, অর্থাৎ আপনার মুখ দিয়ে কোনো ধরনের হাসি আসতেছে না, কেউ আপনার সাথে কথা বলছে, আপনি এরকম এরকম করতেছেন। আমি জানি না আসলে আমার চেহারা কীরকম আসতেছে, বাট আমি বুঝাতে পারতেছি কিনা আই এম নট শিওর। অর্থাৎ আপনার পাশে যে ব্যক্তিটা আছে, আপনার সাথে যে ব্যক্তিটা আছে, সে খুবই একটা অ্যারোগেন্ট লুক নিয়ে আছে, আপনি তাকে কথা শোনাচ্ছেন, আপনি তার সাথে কথা বলার চেষ্টা করছেন, সে হয়তো কথা বলতেছে বাট তার চেহারার মধ্যে কোনো হাসি নাই, তার চেহারার মধ্যে কেবল একটা অ্যারোগেন্ট লুক আছে। ওই কমিউনিকেশনটা আসলে কখনোই এঙ্গেজিং হয় না। তাই আপনি যখন কারোর সাথে কমিউনিকেশন করতে যাবেন, আপনি যখন কারোর সাথে কনভারসেশন করতে যাবেন, কথা বলতে যাবেন, সব সময় একটা মাইল্ড স্মাইল দিয়ে শুরু করতে পারেন। ইট উইল গিভ এ ভেরি গুড ইমপ্রেশন। 6 নম্বর মিস্টেকটা হচ্ছে ভুল স্বীকার না করা। অনেকেই অনেক ইগোয়েস্টিক থাকে, অনেক জেদি থাকে, তারা মনে করে যে তারা কোনো ভুল করতেই পারে না, অ্যান্ড যদি তারা কোনো ভুল করেও ফেলে, ইভেন দো হি নোজ ইট, স্টিল হি উইল নট অ্যাকসেপ্ট ইট। মানে সে জানে যে সে ভুল করছে, বাট সে কখনো ওই ভুলটা স্বীকার করবে না, সেইটা অ্যাকসেপ্টই করবে না, বরং ভুলভাল ফর্মুলা দিয়ে আপনাকেই ভুল প্রমাণ করে দিবে। মানুষজন এটা ধরতে পারে, মানুষজন এটা জানে বুঝে ধরতে পারে, কিন্তু তর্কে যেতে চায় না, তাই অনেকে আসলে অ্যাকসেপ্ট করে না যে ঠিক আছে। বাট আলটিমেটলি আপনি যদি এরকম করেন, আপনার বেশ বড়সড় একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে, যা পরবর্তীতে চাইলেও আপনি পরিবর্তন করতে পারবেন না। তাই আপনি যদি কোনো মিস্টেক করে থাকেন এবং আপনি জানেন এবং বুঝেন যে আপনার এই মিস্টেকটা হয়েছে, দেন ডেফিনেটলি আপনি ওটা স্বীকার করবেন, তার সংশোধন করার চেষ্টা করবেন, এবং কাউকে যদি সরি বলার প্রয়োজন পড়ে সরি বলবেন, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। কমিউনিকেশনের 7 নাম্বার যে মিস্টেকটা, তা হচ্ছে কথা বলার সময় ভলিউমের ব্যালেন্স না করতে পারা। আমার এরকম অনেক বন্ধুবান্ধব আছে যারা যখন কথা বলে একটু উত্তেজিত হয়ে যায় তখন তারা বেশ জোরে জোরে কথা বলতে শুরু করে, অনেক লাউড কথাবার্তা বলা শুরু করে। হতে পারে তারা খুশিতে উত্তেজিত হয়ে গেছে, নতবা রাগে উত্তেজিত হয়ে গেছে, হোয়াট এভার, বাট তারা অনেক জোরে জোরে কথা বলা শুরু করে, অ্যান্ড দ্যাট মোমেন্ট ইজ ভেরি ডিস্টার্বিং। বিকজ আপনার সামনে যখন কেউ একদম চিল্লায় চিল্লায় কথা বলবে, আপনি ওটা কখনোই অ্যাকসেপ্ট করতে পারবেন না। বন্ধু মহলের মধ্যে ঠিক আছে, বন্ধু মহলের মধ্যে যখন সবাই মিলে আনন্দ ফুর্তি করছে, দ্যাট ইজ অ্যানাদার থিং, বাট আপনি যখন নর্মাল কনভারসেশন করছেন অ্যান্ড আপনার একজন ফ্রেন্ড হয়তো কোনো এক কারণে একটু উত্তেজিত হয়ে গেছে অ্যান্ড হি স্টার্টস স্পিকিং ভেরি লাউডলি, ওইটা আসলে খুবই ডিস্টার্বিং একটা সিচুয়েশন। তাই কথা বলার সময় আপনি যতই উত্তেজিত হন না কেন, একটা ভলিউম মেনটেন করার চেষ্টা করবেন, যাতে করে আপনার কথায় অন্য কেউ ডিস্টার্ব না হয়। এই ভলিউম মেনটেন করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই 7টা মিস্টেক, খুবই গুরুত্বপূর্ণ 7টা মিস্টেক। আরও কিছু মিস্টেক আছে, হয়তো পরবর্তীতে কোনো ভিডিওতে আমি বলবো। এছাড়াও যদি কোনো মিস্টেক আপনাদের মাথায় থেকে থাকে, ওইগুলো কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্ড আমি বলবো অবশ্যই এই 7টা মিস্টেক সবসময় অ্যাভয়েড করে চলবেন। A good speaker and a good communicator are always not the same thing. যদি আপনি অনেক ভালো একজন স্পিকার হয়ে থাকেন, there is a chance যে আপনি একজন ভালো কমিউনিকেটর নাও হতে পারেন। বাট আপনি যদি একজন ভালো কমিউনিকেটর হতে চান, দেন ইউ হ্যাভ টু বি এ ভেরি গুড স্পিকার। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনি একজন ভালো স্পিকার হবেন, কিভাবে আপনি স্পষ্টভাবে এবং সুন্দর বাচনভঙ্গিতে কথা বলতে পারবেন। এর জন্য আমি 3টা উপায় বলবো, যে 3টা উপায় যদি আপনারা অবলম্বন করেন এবং নিয়মিত প্র্যাকটিস করেন, দেন ডেফিনেটলি ইউ ক্যান স্পিক ভেরি ক্লিয়ারলি। 1 নম্বর উপায়টা হচ্ছে টাং টুইস্টার প্র্যাকটিস করা। টাং টুইস্টার কি আপনারা অলরেডি জানেন, আর যদি না জেনে থাকেন আমি এখন উদাহরণ দিচ্ছি, আপনারা জেনে যাবেন। আমরা ছোটবেলায় বেশ কিছু সেন্টেন্স শুনে এসেছি যেগুলো উচ্চারণ করতে বা যেগুলা
কন্টিনিউয়াসলি বলে যেতে বেশ টাফ হইতো আমাদের জন্য। যেমন 1 নম্বর সেন্টেন্সটা আমি যদি কিছু উদাহরণ দেই, 1 নম্বর সেন্টেন্সটা এরকম ছিল, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। এরকম সেন্টেন্স আপনারা শুনেছেন, তাই না? তারপর আরেকটা এরকম ছিল যে ঝিমঝিম ঝিম ঝিমঝিমে ঝিমঝিম করে বাজে ঝিমঝিমে। সো এরকম বেশ কিছু টাং টুইস্টার আমরা শুনে এসেছি, আপনারাও নিশ্চয়ই শুনেছেন। সো আপনারা কী ধরনের টাং টুইস্টার শুনে এসেছেন ছোটোবেলা থেকে, যখন আপনি জানতেনও না যে আসলে টাং টুইস্টার কী? সো ওই টাং টুইস্টারগুলো কমেন্টে লিখবেন। নিয়মিত এই টাং টুইস্টারগুলো প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের মুখের যে অংশগুলো, যে পার্টগুলো শব্দ উচ্চারণের ক্ষেত্রে সাহায্য করে, ওই পার্টগুলার বা ওই মাসেলগুলার বেশ ভালো অনুশীলন হয়, বেশ ভালো এক্সারসাইজ হয়, যার ফলে আপনি যে কোনো শব্দ খুব স্পষ্টভাবে উচ্চারণ করতে পারবেন। আমি আরও 2-1টা টাং টুইস্টার উদাহরণ দিচ্ছি। আপনি কেবল বাংলা টাং টুইস্টার প্র্যাকটিস করবেন না, আপনি ইংলিশ টাং টুইস্টার প্র্যাকটিস করবেন। যেমন ইংলিশ একটা টাং টুইস্টার আছে, শি সেলস সি শেলস অ্যাট দ্য সি শোর। এখানেও দেখবেন আপনি আমাদের জিহ্বার বেশ ভালো একটা প্র্যাকটিস হয়, বেশ ভালো একটা অনুশীলন হয়। তারপর ইউনিক নিউ ইয়র্ক, এখানে দেখবেন আমাদের লিপস, আমাদের ঠোঁটের বেশ ভালো এক্সারসাইজ হয়। সো এই ধরনের টাং টুইস্টার আপনি যদি নিয়মিত 5 মিনিট 10 মিনিট করে প্র্যাকটিস করেন, দেখবেন আপনার টাং, আপনার লিপস বা যে মাসলগুলা কথা বলতে সাহায্য করে আপনাকে, ওই মাসলগুলোর বেশ ভালো অনুশীলন হয় এবং বেশ ভালো স্ট্রং হয়ে যায় এই মাসলগুলা, এবং এট এ টাইম ইউ ক্যান স্পিক ভেরি ক্লিয়ারলি। সো এই টাং টুইস্টারগুলো আপনি কীভাবে খুঁজে বের করবেন? আসলে এই টাং টুইস্টারগুলো বেশ কমন, আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন, বা এখন আরও সহজ হয়ে গেছে, আপনি চাইলেই এখন চ্যাটজিপিটিকেও বলতে পারবেন আমাকে বাংলা 10টা টাং টুইস্টার দাও, বা আমাকে ইংরেজিতে 10টা টাং টুইস্টার দাও, তারপর সে আপনাকে দিয়ে দিবে। দেন আপনি ওই টাং টুইস্টারগুলো নিয়মিত প্র্যাকটিস করতে পারেন। 2 নম্বর উপায়টা হচ্ছে ধীরে ধীরে কথা বলার চেষ্টা করা। আমরা অনেক সময় অনেক ফাস্ট কথা বলতে চাই, যার ফলে দেখা যায় যে আমাদের শব্দের উচ্চারণ সঠিক হয় না, এবং শব্দের উচ্চারণ সঠিক না হওয়ার ফলে আমাদের কথার যে মাধুর্য আছে তা আমরা হারিয়ে ফেলি। তাই আপনি পর্যাপ্ত পরিমাণ পজ দিয়ে দিয়ে তারপর ধীরে ধীরে কথা বলার চেষ্টা করবেন, এবং প্রত্যেকটা শব্দ সুন্দর করে উচ্চারণ করার চেষ্টা করবেন, প্রত্যেকটা সেন্টেন্স ক্লিয়ারলি ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন। কখনোই কথা বলার সময় তাড়াহুড়া করতে যাবেন না, বিকজ তাড়াহুড়া করে কথা বললে আসলে আপনার ওই কথা অন্যের বুঝতে অসুবিধা হবে। আর যখনই কেউ একজন আপনার কথা বোঝার জন্য একটু এফোর্ট লাগাবে, মেন্টালি একটু পরিশ্রম করবে, তখন আপনার কথা তার কাছে আসলে ভালো লাগবে না। সো যত সহজ করে, যত সুন্দর করে, যত ধীরে ধীরে আপনার স্পিচ আপনি ডেলিভারি দিতে পারবেন, আপনি তত বেশি অ্যাট্রাক্টেড হবেন। 3 নম্বর উপায়টা হচ্ছে, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, তা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি পান করা। আমি প্রথম দিকে যখন ভিডিও বানানো শুরু করছিলাম, তখন আমি একটা জিনিস ফিল করছি, আমি যখন ক্যামেরার সামনে কথা বলা শুরু করতাম, আমার শব্দগুলো বের হতো না সহজে। বা শুধু ক্যামেরার সামনে না, আমি যখন বন্ধুবান্ধবদের সাথেও কথা বলতাম, কিছুক্ষণ পর দেখা যেত যে আমার মাউথ একদম ড্রাই হয়ে গেছে, অ্যান্ড আমার শব্দগুলো আসলে খুব ভালো করে বের হচ্ছে না। বাট আপনি যদি ইনাফ পানি পান করেন, আমি নিজে এটা প্র্যাকটিস করে দেখেছি, আমি যখনই ভিডিওতে আসি এর আগে আমি 1-1.5 গ্লাস পানি পান করে তারপর আসি, অ্যান্ড আই ফিল লাইক সেন্টেন্সগুলো খুব স্মুথলি বের হচ্ছে। সো অন ক্যামেরা কিংবা অফ ক্যামেরা যেখানেই হোক না কেন, আপনি যখন কোনো একটা স্পিচ দিতে যাবেন এবং আপনি পর্যাপ্ত পরিমাণ পানি পান করে যাবেন, দেন আপনি এটা ফিল করতে পারবেন যে আপনার কথা বলার ভাবভঙ্গি চেঞ্জ হয়ে গেছে, আপনার শব্দগুলা খুব সুন্দর করে বের হচ্ছে। অ্যান্ড নিয়মিত পানি পান করলে আপনার ভোকাল কর্ডও কিন্তু ক্লিন অ্যান্ড হেলদি থাকে, যার ফলে আপনার ভয়েসটাও বেশ সুন্দর শোনায়। তাই প্রতিদিন অ্যাটলিস্ট 2 লিটার বা তার থেকে বেশি পানি পান করার চেষ্টা করবেন। সো এই 3টা উপায় যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করেন, দেন আই ক্যান সে definitely you will be a very good speaker. Definitely you can speak very fluently and clearly. কোনো একটা স্পিচ অথবা কোনো একটা কনভারসেশন শেষ করার আগেই আপনার অডিয়েন্স ডিসাইড করে নেয় যে আপনি কনফিডেন্ট কিনা। এর কারণ হচ্ছে আমাদের কমিউনিকেশনের 70% পাওয়ারই হচ্ছে নন ভার্বাল এক্সপ্রেশনের কাছে। মনে রাখবেন, আপনার ভয়েস কেবল কথা বলে না, আপনার এক্সপ্রেশনও কিন্তু কথা বলে। অ্যান্ড কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি কতটা এঙ্গেজ থাকতে পারবেন আপনার অডিয়েন্সের সাথে, তার বেশিরভাগই নির্ভর করে আপনার এক্সপ্রেশনের উপর। ইমাজিন করেন আপনি একটা ইন্টারভিউ অথবা ভাইবা দিতে গেছেন, ভাইবা অথবা ইন্টারভিউ রুমে ঢুকেই আপনার মাথা নিচের দিকে এবং আপনার হাত পকেটে। ব্যাস, আপনার ইন্টারভিউয়ার অথবা যিনি আপনার ভাইবা নিচ্ছেন তারা এখানেই ডিসাইড করে নেবে আপনি কতটা কনফিডেন্ট, আপনাকে চাকরিটা দেওয়া উচিত কিনা, অথবা আপনাকে কত মার্ক দেওয়া উচিত। বিকজ ইউ আর শোয়িং ইউ আর উইক, ইউ আর শোয়িং ইউ আর নট কনফিডেন্ট। অন্যদিকে যদি আপনি একটা স্পিচ দেন অথবা একটা প্রেজেন্টেশন করেন, এবং ওই প্রেজেন্টেশনের সময় বা স্পিচ দেওয়ার সময় আপনার হাত যদি এরকম কোমরে বাঁধা থাকে, অথবা আপনার হাত যদি এরকম
বুকে বাঁধা থাকে, ওইটাও কিন্তু আপনার ল্যাক অফ কনফিডেন্স শো করে। বিকজ যে কোনো প্রেজেন্টেশনে আপনার হাত ওয়াইড স্প্রেড থাকা উচিত, সো দ্যাট ইউ ক্যান ফিল দ্যাট ইউ আর স্পিকিং ফ্রিলি। মনে রাখবেন, মানুষ যা শোনে তার চেয়েও বেশি লক্ষ্য করে যা তারা দেখে। অ্যান্ড দ্য বেস্ট কম্বিনেশন ইজ যা তারা দেখে এবং শোনে। সো আপনার কথাবার্তা এবং আপনার এক্সপ্রেশন যদি আপনি সুন্দর করে আর্টিকুলেট করতে পারেন, সুন্দর করে সিঙ্ক করতে পারেন, দিস ইজ বেস্ট কমিউনিকেশন। সো আপনার বেসিক বডি ল্যাঙ্গুয়েজ যেরকম হওয়া উচিত, এক হচ্ছে পোশ্চারের ক্ষেত্রে সবসময় আপনার স্পাইন ইরেক্ট থাকা উচিত, আপনার শোল্ডার ওপেন থাকা উচিত। অনেকে এরকমভাবে থাকে এবং তাদের শোল্ডার ক্লোজ থাকে, যা সবসময় তাদের ল্যাক অফ কনফিডেন্স শো করে। দ্বিতীয়ত, আমাদের আই কন্ট্যাক্ট সবসময় ডিরেক্ট এবং মডেস্ট থাকা উচিত। এরকম না যে আপনি এমনভাবে তাকিয়ে আছেন, আপনার সাথে থাকা ব্যক্তিটা মনে করতেছে যে আপনি চোখের মাধ্যমে তাকে আক্রমণ করবেন। নো, নট লাইক দিস, বাট আপনি এরকমভাবে তাকাবেন যাতে করে সে ডিসকমফোর্ট ফিল না করে, আবার আপনার তাকানোটাও ডিরেক্ট হয়। তৃতীয়ত, আপনার ফেশিয়াল এক্সপ্রেশন সবসময় কাম অ্যান্ড এঙ্গেজ থাকতে হবে। স্টোরির ইমোশনের উপর ভিত্তি করে আপনার ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হবে। অ্যান্ড ফাইনালি, মুভমেন্ট সবসময় ব্যালেন্সড এবং স্টেডি থাকতে হবে। আমি এরকম অনেককে দেখেছি যারা কথা বলার সময় অনেকটা নাচানাচি শুরু করে দেয়, তারা একদমই স্টেডি থাকতে পারে না, একদমই ব্যালেন্স থাকতে পারে না। সো ইফ ইউ হ্যাভ দিস প্রবলেম, ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। সো এই ছিল বেসিক কিছু বডি ল্যাঙ্গুয়েজ। একদম বেসিক কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার এই বডি ল্যাঙ্গুয়েজগুলো জানা থাকতে হবে। নেক্সট ভিডিওতে আমরা বডি ল্যাঙ্গুয়েজের বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানবো, যেগুলো ব্যবহার করে আপনি আপনার কমিউনিকেশন স্কিল আরও আপগ্রেড করতে পারবেন, আপনার কমিউনিকেশন আরও এঙ্গেজিং করতে পারবেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই একটা প্রধান ইচ্ছা থাকে, যেটা হচ্ছে মানুষ তাকে বিশ্বাস করুক, মানুষ তাকে অ্যাকসেপ্ট করুক। এখন এই বিশ্বাসটা এবং এই গ্রহণযোগ্যতাটা অর্জন করার অন্যতম উপায় হচ্ছে কমিউনিকেশন। সো কমিউনিকেশনের মাধ্যমে যদি আপনি কারোর ট্রাস্ট জয় করতে চান, এক্ষেত্রে আপনার কিছু ট্রাস্ট সিগন্যাল দিতে হবে। যেই সিগন্যালগুলো পেয়ে আপনার অডিয়েন্স আপনাকে বিশ্বাস করবে, আপনাকে অ্যাকসেপ্ট করবে। নাও, হোয়াট আর দোজ ট্রাস্ট সিগন্যালস? এই ভিডিওতে আমরা 3টা ট্রাস্ট সিগন্যাল নিয়ে আলোচনা করব। এক হচ্ছে আই কন্ট্যাক্ট, 2 হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশন, অ্যান্ড নাম্বার 3 হ্যান্ড জেস্চার। কমিউনিকেশনের এই 3টা কম্পোনেন্ট আপনি যদি খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন, আপনি সহজেই মানুষজনদের বিশ্বাস অর্জন করতে পারবেন। দে আর ভেরি পাওয়ারফুল। লেটস টক অ্যাবাউট দ্য ফার্স্ট ট্রাস্ট সিগন্যাল, আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্টের ক্ষেত্রে প্রথমে আপনাকে যা মনে রাখতে হবে তা হচ্ছে লুক অ্যাট দ্য পারসনস ফেস হোয়াইল ইউ আর টকিং। আপনি যখন কথা বলছেন তখন ওই ব্যক্তিটার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। এরকম না যে আপনি অন্য কোথাও তাকিয়ে কথা বলছেন, আপনি মোবাইল ফোনের দিকে তাকিয়ে কথা বলছেন এবং সে আপনার সাথে এঙ্গেজ হবে। এটা হয় না। আপনি যখন তার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, সে অনেক বেশি কানেক্টেড ফিল করবে। এই ক্ষেত্রে আপনি যে মেথডটা ফলো করতে পারেন তা হচ্ছে ট্রায়াঙ্গেল মেথড। প্রথমে আপনি তার লেফট আইয়ের দিকে তাকাবেন, তারপর আপনি তার রাইট আইয়ের দিকে তাকাবেন, তারপর আপনি তার নাকের দিকে তাকাবেন। সো আপনি যদি 3টা বিন্দু অ্যাড করেন, ওটা একটা ট্রায়াঙ্গেল হয়ে যায়। সো আপনার সামনে থাকা ব্যক্তিটা বুঝতে পারবে না যে আপনি তার লেফট আইয়ের দিকে তাকাচ্ছেন, তারপর রাইট আইয়ের দিকে তাকাচ্ছেন, তারপর নোজের দিকে তাকাচ্ছেন। এরকম না যে ইমিডিয়েটলি তাকাবেন, প্রথমে লেফট আই, তারপর রাইট আই, তারপর নোজ, এরকম না। এখানে আপনি আবার নেক মুভমেন্ট করতে যাবেন না যে প্রথমে লেফট আইয়ের দিকে তাকালাম, তারপর রাইট আইয়ের দিকে তাকালাম, তারপর নোজের দিকে তাকালাম, এরকম না। আপনি জাস্ট আপনার আইবলের মুভমেন্ট করবেন। সো আপনার সামনে থাকা ব্যক্তিটা বুঝবে যে আপনি তার দিকে তাকিয়েই কথা বলছেন। সেকেন্ডলি যে বিষয়টা মনে রাখতে হবে তা হচ্ছে ডোন্ট স্টেয়ার, ডোন্ট অ্যাভয়েড। এর মানে হচ্ছে, স্টেয়ার মানে কি আমরা সবাই জানি, এক নজরে তাকিয়ে থাকা। সো আপনি যখন কারো দিকে এক নজরে এরকমভাবে তাকিয়ে থাকবেন, আপনার সামনে থাকা ব্যক্তিটা একটু ডিসকমফোর্ট ফিল করবে, হুইচ উইল হ্যাম্পার ইউর কমিউনিকেশন। সো আপনি এক নজরে তাকিয়ে থাকবেন না, আপনি কিছুক্ষণ কথা বলবেন, তারপর 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের জন্য অন্য কোথাও তাকাবেন, তারপর আবার তাকাবেন। সো একটা রিদম মেনটেন করবেন। তারপর হচ্ছে ডোন্ট অ্যাভয়েড, অর্থাৎ আপনি কন্টিনিউয়াসলি অন্যদিকে তাকিয়ে কথা বলেই যাচ্ছেন, তার দিকে একবারও তাকাচ্ছেন না। দ্যাট মিনস আপনি তাকে অ্যাভয়েড করছেন। এতে করেও কিন্তু আপনি তার বিশ্বাস অর্জন করতে পারবেন না, তার কাছে আপনার গ্রহণযোগ্যতা থাকবে না। তাই যে কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে আই কন্ট্যাক্টটা খুব ওয়াইজলি ব্যবহার করবেন। এতে করে সহজেই কিন্তু আপনি একজন মানুষের ট্রাস্ট অর্জন করতে পারবেন। সেকেন্ড ট্রাস্ট সিগন্যাল হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশন। কোনো একটা কমিউনিকেশনে আপনি যখন লিসেনারের ভূমিকা পালন করবেন, তখন সবসময় চেষ্টা করবেন আপনার ফেসে একটা মাইল্ড স্মাইল রাখার। তবে সবসময় যে মাইল্ড স্মাইল রাখবেন তাও কিন্তু না। আপনি যে স্টোরিটা শুনছেন, ওই স্টোরির ইমোশনের উপর ভিত্তি করে আপনার ফেসের এক্সপ্রেশনও কিন্তু চেঞ্জ হবে। অন্যদিকে আপনি যদি একটা স্পিচ দেন বা কোনো একটা কনভারসেশনে স্পিকারের ভূমিকা পালন করেন, সেক্ষেত্রেও আপনি যে স্টোরিটা শেয়ার করছেন তার উপর ভিত্তি করে আপনার ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হবে। ফেশিয়াল এক্সপ্রেশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখবেন তা হচ্ছে অলওয়েজ অ্যাভয়েড এ পোকার ফেস।
পোকার হচ্ছে একটা গেম যেখানে পোকারবাজরা সবসময় চেষ্টা করে একদম ব্লাঙ্ক একটা ফেশিয়াল এক্সপ্রেশন রাখতে, যাতে করে তাদের পাশের ব্যক্তিটা বুঝতে না পারে তার মাথায় এই মুহূর্তে কি চলছে, যাতে করে সে বুঝতে না পারে সে এখন স্ট্রেসে আছে নাকি সে এখন অনেক খুশিতে আছে, তার পরবর্তী চালটা কি হতে পারে। সো পোকার ফেস পোকার গেমের ক্ষেত্রে হয়তো বা অনেক কার্যকরী, বাট কমিউনিকেশনের ক্ষেত্রে এটা একদমই কার্যকরী নয়। সো অলওয়েজ অ্যাভয়েড এ পোকার ফেস। নাম্বার 3 ট্রাস্ট সিগন্যাল ইজ হ্যান্ড জেস্চার। খুব কম মানুষই আসলে কমিউনিকেশনের সময় এই হাত দুইটা ব্যবহার করে। আমি প্রায় মানুষদেরকে দেখেছি তারা হয়তো এইভাবে থাকে, নয়তোবা তাদের হাত এইভাবে থাকে, নয়তোবা পেছনের দিকে থাকে। বাট দিস টু আর ভেরি পাওয়ারফুল ইন টার্মস অফ কমিউনিকেশন। সো ফার্স্ট থিং ফার্স্ট, আপনি যখন কারোর সাথে কথা বলবেন বা আপনি যখন কোনো একটা স্পিচ দিবেন, আপনার পাম সবসময় খোলা রেখে কোনো কিছু এক্সপ্লেন করার চেষ্টা করবেন। আমি জানি না, আমি যখন কোনো কিছু আপনাদের সামনে এক্সপ্লেন করি, বিকজ আমার ভিডিও আমি খুব একটা দেখি না, যখন কোনো কিছু এক্সপ্লেন করি তখন আমার হাত কতটা খোলা থাকে আমি আসলে খুব একটা খেয়াল করি নাই। আপনারা যদি খেয়াল করে থাকেন তবে বলবেন যে আমি যখন কোনো কিছু এক্সপ্লেন করি আমার হাত বা আমার পাম সবসময় খোলা থাকে কিনা, নাকি মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। কমেন্ট করে জানাবেন। পয়েন্টলেস সমর এর মানে হচ্ছে, আমি যদি উদাহরণ দেই, যেমন একটু আগে আমি বলছি যখন আপনি কথা বলবেন তখন আপনার পাম সবসময় খোলা রাখবেন। দিস ইজ কাইন্ড অফ পয়েন্টিং। আমি আপনাকে পয়েন্ট করে বলার চেষ্টা করছি যে আপনি এটা করবেন। বাট এই ক্ষেত্রে যদি আমি এরকম বলতাম যে আমরা যখন কারোর সাথে কমিউনিকেশন করব এবং কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা যখন এক্সপ্লেন করার চেষ্টা করব কোনো কিছু, তখন আমরা সবসময় আমাদের পাম খোলা রাখার চেষ্টা করব বা খোলা রাখবো, এটা হচ্ছে শো করা। অ্যাকচুয়ালি পয়েন্টিং অলসো ওয়ার্কস, বিকজ আপনি যদি কাউকে মেন্টর হিসেবে অ্যাকসেপ্ট করেন তখন সে যদি পয়েন্ট করে কিছু বলে আপনাকে, আপনি ওইটাও অ্যাকসেপ্ট করবেন, ওইটাও মেনে নেবেন। বাট আপনি যদি মেন্টর হিসাবে অ্যাকসেপ্ট করতে চান না, অ্যাজ এ ফ্রেন্ড আপনি দেখেন, সেক্ষেত্রে অনেক সময় পয়েন্টিং ইগোতে লাগে, অনেকে আসলে ওইটা খুব ভালোভাবে নেয় না, কমিউনিকেশনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তাই সবসময় পয়েন্ট কম করে বেশি করে শো করার চেষ্টা করবেন। হ্যান্ড জেস্টারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে অ্যাভয়েড ক্রসিং আর্মস অর পুটিং আর্মস অন ইউর ব্যাক। আমি প্রায় সময় দেখেছি অনেকে কথা বলার সময় এরকম হাত এভাবে ক্রস করে রেখে তারপর কথা বলে। অনেকে আবার কি করে হাত পেছনের দিকে রাখে তারপর কথা বলে। এই দুইটাই অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এর একটাও কিন্তু ভালো হ্যান্ড জেস্টার না। সো আপনি যখনই কথা বলবেন, আইদার আপনি যদি বসে কথা বলেন আপনার হাত এইভাবে চেয়ারে রাখতে পারেন বা আপনার হাঁটুর উপরে রাখতে পারেন, বা সামনে টেবিল থাকলে টেবিলের উপর রাখতে পারেন। আপনি যদি দাঁড়িয়ে কথা বলেন আপনার হাত খোলা রাখবেন, পেছনের দিকে বা সামনের দিকে ক্রস করে রাখবেন না, আপনার হাত আপনার আর্ম দুইটা ফ্রি রাখবেন, সো দ্যাট ইউ ক্যান ফিল ইউ আর টকিং ফ্রিলি। অ্যান্ড আপনার আর্ম যত খোলা থাকবে আপনার অডিয়েন্স আপনার প্রতি তত বেশি এঙ্গেজড হবে। সো দিস 3 ট্রাস্ট সিগন্যালস আর ভেরি পাওয়ারফুল ইন টার্মস অফ কমিউনিকেশন, ইন টার্মস অফ গেইনিং ট্রাস্ট। তাই এগুলোর সর্বোচ্চ সঠিক ব্যবহার করার চেষ্টা করবেন, অ্যান্ড আই এম শিওর ইউ উইল বি ওয়াইডলি অ্যাকসেপ্টেড টু ইউর অডিয়েন্স। কমিউনিকেশনের ক্ষেত্রে 50% বা তার বেশি পাওয়ার হচ্ছে লিসেনিংয়ের মধ্যে, আর আমরা কেবল বলে যাই। একটু খেয়াল করলে দেখবেন এই কথাটা আপনি অনেকবার শুনেছেন, ও অনেক বেশি কথা বলে, সে বাচাল, সে বুঝে কম বলে বেশি। মানুষজন আসলে এরকম কথা বলতেই থাকে। এর কারণ হচ্ছে অ্যাকচুয়ালি যারা বেশি কথা বলে তাদেরকে মানুষজন খুব একটা পছন্দ করে না, আর অন্যদিকে যারা মনোযোগ দিয়ে শোনে, মানুষের কথার গুরুত্ব দেয়, তাদেরকে মানুষজন অনেক বেশি পছন্দ করে। কেন আপনি একজন ভালো লিসেনার হবেন, আমি এই ভিডিওতে 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। লিসেন কেয়ারফুলি। পয়েন্ট নাম্বার 1, লিসেনিং বিল্ডস ট্রাস্ট। আপনি যখন মনোযোগ দিয়ে কারো কথা শুনবেন, দ্যাট মিন্স আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, তাকে ইম্পর্ট্যান্ট ফিল করাচ্ছেন। আর যখন আপনি কাউকে ইম্পর্ট্যান্ট ফিল করাবেন, অবভিয়াসলি হি অর শি উইল ট্রাস্ট ইউ, সে আপনার উপর ভরসা রাখবে। তাই যে কোনো কমিউনিকেশনে যদি নিজের মহত্ব বজায় রাখতে চান, অবশ্যই অনেক ভালো একজন লিসেনার হওয়ার চেষ্টা করবেন। পয়েন্ট নাম্বার 2, লিসেনিং গিভস ইউ মোর ইনফরমেশন টু রেসপন্ড বেটার। একটা বদ অভ্যাস অনেকেরই থাকে, কারো কথার মাঝখানে কথা অর্ধেকটা কেটে দিয়ে নিজের কথা শুরু করে দেয়, যেটাকে আমরা ইন্টারাপশন বলি আর কি। আমি কিছু একটা বলতেছি, আমার কথা শেষ হওয়ার আগেই মাঝখানে অন্যজন কথা শুরু করছে। এটা খুবই বিরক্তিকর একটা অভ্যাস, কেউই আসলে এরকম মানুষদের পছন্দ করে না। তাছাড়া আপনি যখন কারো কথা কেটে দিয়ে আপনার কথা চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন, ফার্স্ট অফ অল আপনি কমিউনিকেশনের তো 12টা বাজাই দিবেন। সেকেন্ডলি, যেহেতু আপনি সম্পূর্ণ কথাটা শোনেন নাই, হইতে পারে আপনার বিপরীত পাশের মানুষটার প্রশ্ন একটা ছিল আর আপনি কথা বলতেছেন অন্য আরেকটা পয়েন্টে। আর এই কারণে মানুষজন অনেক সময় আপনাকে বা যেই রকম করে তাদেরকে ওভার স্মার্টও ভাবতে পারে। আর মনে রাখবেন, ওভার স্মার্ট মানুষদেরকেও কিন্তু কেউ পছন্দ করে না।
আর যারা কেয়ারফুলি কথা শোনে, সম্পূর্ণ কথা শোনে, তারপর নিজের অপিনিয়ন বা কোনো কিছুর আনসার দেওয়া শুরু করে, ফার্স্ট অফ অল তারা কোয়েশ্চেনটা খুব ভালো করে বুঝতে পারে। তাছাড়া তারা কমিউনিকেশনটাকে বেশ ভালো লেভেলে নিয়ে যেতে পারে এবং তাদের কথারও বেশ ভালো গুরুত্ব থাকে। পয়েন্ট নাম্বার 3, লিসেনিং প্রিভেন্টস মিসআন্ডারস্ট্যান্ডিং। ব্যাক টু দ্য পয়েন্ট নাম্বার 2, আপনি যখন কোনো একটা কথা সম্পূর্ণভাবে বুঝবেন না, সম্পূর্ণভাবে শুনবেন না, তখন কি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সম্ভাবনা থাকে, মিসকমিউনিকেশনের সম্ভাবনা থাকে। তাই আপনি যখন ভালোভাবে শুনবেন, ভালোভাবে বুঝবেন, মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু থাকবে না। আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন, যখন ঝগড়াঝাটি হয়, চিল্লাচিল্লি হয়, তর্কাতর্কি হয়, তখন কি হয়, দুইজন মানুষ রিপিটেডলি বলে যায়, আসলে কেউ কারো কথা তখন শোনে না। একজন বলতেছে, সেও বলতেছে, আবার সে বলতেছে কিছু, সেও বলতেছে কিছু। এখানের কেউ কিন্তু লিসেনার না, দে আর জাস্ট স্পিকার। আর মূলত এই কারণেই ঝগড়াঝাটি আরও লম্বা হয়ে যায় এবং ওই ঝগড়া থামতে চায় না। তাই আমি বলবো, অনেক ভালো একজন লিসেনার হন, ঝগড়াঝাটি এবং ঝামেলামুক্ত জীবন লিড করেন। একজন ভালো লিসেনার হওয়ার গুরুত্ব কতটুকু তা আমরা সবাই জানি, যদি আপনি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন আর কি। এখন কিভাবে একজন ভালো লিসেনার হবেন? কথায় কথায় মাথা হিলাইলে কি ভালো লিসেনার হওয়া যায়? না, কথায় কথায় যদি আপনি মাথা হিলাইতে থাকেন, তাইলে কিন্তু আপনি একজন ভালো লিসেনার হতে পারবেন না। একজন ভালো লিসেনার হওয়ার জন্য আরও অনেকগুলো বিষয়ের উপর আপনাকে গুরুত্ব দিতে হবে। ওকে, কিভাবে একজন ভালো লিসেনার হবেন তা বলার আগে যে বিষয়গুলো আপনাকে একজন খারাপ লিসেনার হিসেবে মানুষের কাছে প্রকাশ করতেছে তার একটা লিস্ট দিচ্ছি, লিসেন কেয়ারফুলি। 1 নম্বর, ইন্টারাপশন। অর্থাৎ কথায় কথায় আপনি ইন্টারাপ্ট করতেছেন, অন্য কাউকে খুব ভালোভাবে কথাই বলতে দিচ্ছেন না। কারো একটা সেন্টেন্স কমপ্লিট হওয়ার আগে আপনি আপনার নিজের কথা বলা শুরু করছেন। দিস ইজ এ সাইন অফ আ ব্যাড লিসেনার। 2 নম্বর, জাজিং বিফোর লিসেনিং কমপ্লিটলি। অর্থাৎ আপনি পুরো স্টোরি না শুনেই কাউকে জাজ করা শুরু করে দিলেন। এটা আমাদের মধ্যে বেশ কমন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনো কিছু সম্পূর্ণভাবে না জানার আগেই, না বোঝার আগেই কাউকে খারাপ বা ভালো বলে দিই। সো এটা করা যাবে না ইফ ইউ ওয়ান্ট টু বি এ ভেরি গুড লিসেনার। 3 নম্বর, কথায় কথায় আমি করা। এটা হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হইতে পারে, আমি বুঝাই বলতেছি। ধরেন কেউ আপনাকে একটা কোনো কিছু শোনাচ্ছে, তারই কোনো একটা স্টোরি শোনাচ্ছে। সো তার স্টোরিটা শেষ হওয়ার আগে আপনি বলে দিচ্ছেন যে হ্যাঁ, আমার সাথে এরকম হয়েছিল, আমিও ওইটা করছিলাম। তারপর সে অন্য কিছু বলছে, আপনি বলতেছেন যে হ্যাঁ, আমিও ওইটা করছিলাম, আমি এর থেকে বেটার করছিলাম। হোয়াট এভার ইট ইজ, আপনি কথায় কথায় আমি করতেছেন, নিজেকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছেন। দিস ইজ এ সাইন অফ আ ভেরি ব্যাড কমিউনিকেশন অ্যাজ ওয়েল এজ আ ভেরি ব্যাড লিসেনার। অ্যান্ড নাম্বার 4, মোস্ট ইম্পর্ট্যান্ট, ফেক লিসেনিং। অর্থাৎ আপনি একজন মানুষের সামনে বসে আছেন, আপনি তাকে বোঝানোর চেষ্টা করতেছেন যে আপনি শুনতেছেন, বাট আপনি ভাবতেছেন অন্য কিছু, আপনার মাথায় অন্য কিছু। আমরা অনেকে মনে করি এইভাবে হয়তো মানুষজন ধরতে পারে না, আমি তার কথায় কথায় মাথা হেলাচ্ছি, তার দিকে তাকিয়ে আছি, হয়তো সে ভাবতেছে যে আমি অনেক মনোযোগ দিয়ে তাকে শুনতেছি। অ্যাকচুয়ালি আপনি যদি ফেক লিসেনিং করেন অ্যান্ড যে আপনাকে কোনো কিছু বলার চেষ্টা করতেছে, সে বুঝে যাবে, সে অবশ্যই বুঝে যাবে যে আপনি লিসেনার হওয়ার ভান করতেছেন, অ্যাকচুয়ালি ইউ আর নট লিসেনিং। সো বেসিক্যালি আপনি যদি এই বিষয়গুলো অ্যাভয়েড করে চলেন, তাইলে কিন্তু আপনি অনেক ভালো একজন লিসেনার হতে পারবেন। তারপরও আমি আপনাদেরকে কয়েকটা টেকনিক বলে দিচ্ছি, যে টেকনিকগুলো ফলো করলে আপনি অনেক ভালো একজন লিসেনার হতে পারবেন। নাম্বার 1, আই কন্ট্যাক্ট। আপনি যদি আমার নন ভার্বাল কমিউনিকেশনের ভিডিওটা দেখে থাকেন, আমি ওই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিব, ওইখান থেকে দেখে নিন। নন ভার্বাল কমিউনিকেশনের ভিডিওতে আমি আই কন্ট্যাক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, কিভাবে আপনি আই কন্ট্যাক্ট মেনটেন করবেন, কিভাবে কারোর সাথে কোনো একটা কমিউনিকেশনে আই কন্ট্যাক্টের মাধ্যমে এঙ্গেজ থাকবেন। সেকেন্ড টিপসটা হচ্ছে ভার্বাল নোটস ইউজ করা। ভার্বাল নোটসগুলো হচ্ছে আচ্ছা, রিয়েলি, বুঝতে পারছি, এই যে নোটসগুলো আছে এইগুলো ইউজ করবেন, যেখানে ইউজ করা প্রয়োজন আর কি। আপনি যখন মনোযোগ দিয়ে শুনবেন তখন আপনি সহজেই ধরতে পারবেন যে কোন জায়গায় আসলে কোন নোটসটা ইউজ করা প্রয়োজন। অ্যান্ড অ্যাকচুয়ালি এই ভার্বাল নোটসগুলো ইউজ করার মাধ্যমে আপনি কতটা ভালো করে বোঝাতে পারতেছেন তা আপনার সাথে থাকা ব্যক্তিটাকেও বোঝাতে পারবেন। অ্যান্ড নাম্বার 3, মোস্ট ইম্পর্টেন্টলি, অ্যাভয়েড ডিস্ট্রাকশন। ওই যে একটু আগে বললাম, আপনি ভাব ধরতেছেন যে আপনি শুনতেছেন, বাট অ্যাকচুয়ালি ইউ আর নট লিসেনিং। আপনি ভাবতেছেন অন্য কিছু, অর্থাৎ আপনার মাইন্ড ডিস্ট্রাক্টেড। এই ডিস্ট্রাকশনটা আপনাকে কাটিয়ে উঠতে হবে। আপনি যখন কারোর সাথে কমিউনিকেশন করবেন, আপনি যখন কারোর সাথে কনভারসেশন করবেন, আপনি যখন কারো কথা শুনবেন, জাস্ট আপনি তার সাথে এঙ্গেজ থাকার চেষ্টা করবেন, অন্য কোনো কিছু নিয়ে ভাববেন না। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমরা সবাই করে থাকি, একদিকে আমরা কথা বলতেছি, একদিকে আমরা কথা শুনতেছি, অন্যদিকে মোবাইল ফোন আমাদের হাতে, হুইচ ইজ ভেরি ব্যাড অ্যাকচুয়ালি। এটা অনেকেই করে, আমিও প্রায় সময় করি।
বাট আমি স্বীকার করতেছি যে এটা আসলে অনেক খারাপ। বিকজ কোনো একটা কনভারসেশনে আপনি যদি মোবাইল ফোন হাতে রাখেন, দ্যাট মিনস এই কনভারসেশনের ইম্পর্টেন্সটা কিন্তু ভাগ হয়ে গেছে। অর্থাৎ আপনার কনসেন্ট্রেশনের একটা পার্ট যাচ্ছে মোবাইলের দিকে, অন্য আরেকটা পার্ট যাচ্ছে আপনার ফ্রেন্ডের দিকে যে আপনাকে কোনো কিছু বলতেছে। দ্যাট মিনস আপনি তাকে ইনাফ গুরুত্ব দিচ্ছেন না। সো ইফ ইউ ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টিভ লিসেনার, আপনাকে এই কাজটা থেকে বিরত থাকতে হবে। কোনো একটা কনভারসেশনে কখনোই মোবাইল ফোন হাতে রেখে তার কথা শুনতে যাবেন না। মনোযোগ দিয়ে যদি শুনতে চান, মোবাইল ফোনটা পকেটে রেখে দিবেন, তারপর মনোযোগ দিয়ে তার কথা শুনবেন। কমিউনিকেশনের ক্ষেত্রে যে মিস্টেকগুলো আমরা করে থাকি, এই মিস্টেকগুলোর একটা লিস্ট আমি আপনাদেরকে এই ভিডিওতে দিয়েছি। সো এই লিস্টের মধ্যে কোন মিস্টেকগুলো আপনিও করে থাকেন তা কমেন্ট করে জানাবেন। কমিউনিকেশন স্কিলের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্রাঞ্চ হচ্ছে পাবলিক স্পিকিং। আপনি যদি বাংলাদেশে বেশ কয়েকজন মানুষের উপর একটা সার্ভে চালান এবং তাদেরকে জিজ্ঞেস করেন কমিউনিকেশন মানে আপনার কাছে কি, আই থিঙ্ক বেশিরভাগই এই আনসারটা দিবে যে পাবলিক স্পিকিং। কমিউনিকেশন খুবই ব্রড একটা বিষয়, খুবই ব্রড একটা সাবজেক্ট। এর মধ্যে একটা সাব সাবজেক্ট বলতে পারেন, এটা হচ্ছে প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিং। আর বাংলাদেশের মানুষদের মধ্যে অ্যাকচুয়ালি পাবলিক স্পিকার হওয়ার প্রবণতাটা খুবই বেশি। এটা সত্য যে আপনি যদি একজন পাবলিক স্পিকার হতে পারেন, দেন অবভিয়াসলি আপনার কেরিয়ার কিংবা জীবনের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আপনি অনেক সুবিধা পাবেন। সো আজকের ভিডিওতে আপনি কিভাবে আপনার পাবলিক স্পিকিংয়ের জার্নিটা শুরু করবেন। আমি ধরে নিচ্ছি আপনি একজন বিগিনার কমিউনিকেশন স্কিল ডেভেলপার, যে কমিউনিকেশন স্কিল সম্পর্কে জানতেছেন, শিখতেছেন। সো সেই ক্ষেত্রে আপনি কিভাবে পাবলিক স্পিকিং প্র্যাকটিস করবেন, কিভাবে পাবলিক স্পিকিংয়ের জার্নিটা শুরু করবেন তা নিয়ে আলোচনা করব। আমি মূলত এখানে দুইটা টিপস শেয়ার করব। এই দুইটা টিপস যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করতে পারেন, দেন অবভিয়াসলি আপনি খুবই ভালো একজন পাবলিক স্পিকার হয়ে উঠতে পারবেন। এক নম্বর টিপসটা হচ্ছে টক ইন ফ্রন্ট অফ ক্যামেরা। যেভাবে আমি ক্যামেরার সামনে কথা বলছি, আপনাকেও এইভাবে ক্যামেরার সামনে কথা বলতে হবে। ক্যামেরা হচ্ছে একটা অবজেক্ট যার কোনো চেতন নাই, আপনি তার সামনে কথা বলছেন, তার কোনো রিয়েকশন নাই। অ্যান্ড এইরকম পরিস্থিতিতে আসলে কথা বলা খুবই টাফ। আপনি যখন পাবলিক স্পিকিং দিবেন, সেক্ষেত্রেও বিষয়টা অনেকটা এরকমই। আপনি যাদের সামনে কথা বলবেন তারা আপনার লিসেনার থাকবে, তারা আসলে আপনাকে খুব একটা ইন্টারাপ্ট করবে না, তারা আপনার লিসেনার থাকবে। সো আপনি তাদেরকেও অচেতন হিসেবে বিবেচনা করতে পারেন এখন, বিকজ ফাইনালি হয়তো তারা কিছু কোয়েশ্চেন করতে পারে, বাট আপনি ইনিশিয়ালি যখন স্পিচটা দিবেন তখন কিন্তু তারা আপনাকে খুব একটা কোয়েশ্চেন করবে না, তারা জাস্ট শুনবে। সো এটা অনেকটা সিমিলার হতে পারে, বাট ওই ক্ষেত্রে ফিয়ারটা একটু বেশি থাকে, কারণ একটা সম্ভাবনা থাকে বা একটা ভীতি থাকে যে যারা আমাকে শুনছে তারা আমাকে হয়তো জাজ করবে। বাট ক্যামেরার ক্ষেত্রে এই ফিয়ারটা এত বেশি পরিমাণে থাকে না। তারপরেও ক্যামেরার সামনে কথা বলা কিন্তু খুবই টাফ একটা বিষয়। আপনারা কীভাবে শুরু করবেন আমি বলে দিচ্ছি। প্রথমে আপনি যে কোনো একটা টপিক সিলেক্ট করবেন, হতে পারে আপনার ইন্ট্রোডাকশন, হতে পারে আপনি যে সাবজেক্টে লেখাপড়া করছেন ওই সাবজেক্টের উপর, হতে পারে আপনি আপনার কোনো একজন বন্ধু সম্পর্কে বলবেন। যে কোনো একটা টপিক সিলেক্ট করবেন, তারপর ক্যামেরা অন করবেন। ক্যামেরা অন করে আমি যেরকমভাবে একটা ট্রাইপডে লাগাই রাখছি, আপনি ট্রাইপডে লাগাতে পারেন কিংবা অন্য কোনো মাধ্যমের মধ্যে এভাবে রেখে দিতে পারেন। ক্যামেরা অন করে তারপর বসে বা দাঁড়িয়ে যেভাবে আপনার সুবিধা হয় অ্যাটলিস্ট 2 মিনিট কথা বলার চেষ্টা করবেন। 2 মিনিটের কম না, অ্যাটলিস্ট 2 মিনিট বা 3 মিনিট 5 মিনিট, তার উপরে আপনি যত বলতে পারেন ভালো, বাট অ্যাটলিস্ট 2 মিনিট কথা বলার চেষ্টা করবেন। প্রথম দিকে আপনি যা অনুভব করবেন তা হচ্ছে ইউ উইল ফিল লাইক ইউর ব্রেইন ইজ কমপ্লিটলি ব্লাঙ্ক। মনে হবে যে আপনার মাথায় কিছুই আসছে না, আপনার মাথায় কিছুই নাই। এরকম মনে হওয়াটা খুবই স্বাভাবিক, এটা সবার ক্ষেত্রেই মনে হয়। আমি যখন ক্যামেরার সামনে কথা বলা শুরু করেছিলাম, দেখা যেত যে আমি একটা স্ক্রিপ্ট কমপ্লিটলি মুখস্থ করে তারপরে ক্যামেরার সামনে আসছি, স্টিল আই ফিল মাই ব্রেইন ইজ কমপ্লিটলি ব্লাঙ্ক। আমার মাথায় আসলে কোনো কিছুই নাই। এরকম অনেকবার হয়েছে, প্রথম দিকে প্রায়ই হয়েছে। এখন যদিও খুব একটা স্ক্রিপ্টের প্রয়োজন পড়ে না, তারপরেও স্ক্রিপ্ট বানিয়ে রাখা অনেক ভালো, স্ক্রিপ্ট বানিয়ে কথা বলা অনেক ভালো। সো আপনি চাইলে স্ক্রিপ্ট বানাইয়া রাখতে পারেন, তারপর ক্যামেরার সামনে কথা বলা শুরু করতে পারেন, নতবা আপনি র্যান্ডমলি কথা বলা শুরু করতে পারেন, বাট অ্যাটলিস্ট 2 মিনিট কথা বলবেন। 2 মিনিট কথা বলার পর কী করবেন? তারপর ভিডিওটা অফ করবেন। অফ করে প্রথমে ভিডিওটা মিউট করবেন। মিউট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার জেস্চার কীরকম, আপনার বডি মুভমেন্ট কীরকম, আপনার হ্যান্ড মুভমেন্ট কীরকম, আপনার ফেস মুভমেন্ট কীরকম, এই মুভমেন্টগুলো দেখবেন। যদি দেখেন যে আপনি একদম এরকম স্টিল হয়ে কথা বলছেন, আপনার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনোভাবেই নড়ছে না, জাস্ট আপনার ঠোঁট নড়ছে, সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, আপনি ধরে নেবেন যে আপনার বডি মুভমেন্টের মধ্যে ইমপ্রুভমেন্ট দরকার। আপনি ধরে নেবেন আপনার হ্যান্ড জেস্চারের মধ্যে ইমপ্রুভমেন্ট দরকার। সো আপনার জাস্ট ঠোঁট নড়ছে, দ্যাট ইজ ভেরি রোবোটিক। আপনাকে রোবোটিক
হলে চলবে না, আপনাকে অবশ্যই মানুষ হতে হবে। সো আপনি এই বিষয়টা নোট করবেন। অ্যান্ড সেকেন্ডলি, আপনি আনমিউট করবেন ভিডিওটা, আবার আনমিউট করে তখন জাস্ট শুনবেন। আপনার দেখার দরকার নাই, জাস্ট শুনবেন। শুনলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভয়েসের মধ্যে কীরকম এনার্জি আছে। তারপর আপনি এটাও খেয়াল করতে পারবেন যে আপনি কতবার বা অন্যান্য ফিলার ওয়ার্ডস যেগুলো আছে, এই ফিলার ওয়ার্ডসগুলো ব্যবহার করছেন। ফিলার ওয়ার্ডস কীভাবে আপনার কমিউনিকেশন থেকে দূর করবেন, বা ফিলার ওয়ার্ডসগুলো আপনার কমিউনিকেশনের কী কী ক্ষতি করতে পারে তা সম্পর্কে জানতে হলে আমার ফিলার ওয়ার্ডসের একটা ভিডিও আছে। লাইক আপনি কয়েকটা লেকচার পেছনে গেলেই দেখতে পারবেন, ফিলার ওয়ার্ডসের একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নিতে পারেন। সো আপনি দুইভাবেই ভিডিওটা অবজার্ভ করেছেন। একবার জাস্ট অবজার্ভ করেছেন আপনার হ্যান্ড মুভমেন্ট কীরকম, আপনার বডি মুভমেন্ট কীরকম, আপনার জেস্টার্স কীরকম। আরেকবার আপনি জাস্ট কেবল আপনার ভয়েসটা শুনেছেন। এখন আপনি কম্বাইনলি দেখবেন, আনমিউট করে ভিডিওটা দেখবেন, শুনবেন প্লাস দেখবেন। তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার কোথায় কোথায় ড্রব্যাকস আছে। ওই ড্রব্যাকগুলো আপনার নোট করে রাখতে হবে। সাপোজ আপনি যদি অনেক বেশি ফিলার ওয়ার্ড ইউজ করেন, ওইটা নোট করতে হবে। আপনার যদি হ্যান্ড মুভমেন্ট না থাকে, ওইটা নোট করতে হবে। আপনার যদি ভয়েসে এনার্জি না থাকে, ওইটা নোট করতে হবে। সো এই সবগুলো বিষয় আপনি নোট করে রাখবেন। অ্যান্ড 2-3 দিন পর বা এর পরের দিনই আবার আপনি আরেকটা ভিডিও বানাবেন, ক্যামেরার সামনে এইভাবে বসে বা দাঁড়িয়ে আরেকটা ভিডিও বানাবেন অন্য কোনো একটা টপিকের উপর। অ্যান্ড ওই ভিডিওতে আপনি খেয়াল রাখবেন আগেরবার যে মিস্টেকগুলো করেছিলেন, ওই মিস্টেকগুলো যেন না হয়, বা অ্যাটলিস্ট কিছুটা হলেও ইমপ্রুভ হয়। এটা আসলে বেশ লম্বা একটা প্রসেস, একবার দুইবারে হবে না। আপনাকে অ্যাটলিস্ট 20টা 25টা 30টা ভিডিও বানানোর পরে আপনি দেখতে পারবেন যে অনেকটা ইমপ্রুভ হয়েছে। আর যদি আপনি আরও ইজিলি এই বিষয়টা অবজার্ভ করতে চান, তাহলে আপনি আমার প্রথম দিকের যে 1-2টা ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখতে পারেন, আর আজকের ভিডিওটা দেখতে পারেন। তাহলে আপনি বুঝে যাবেন যে আসলে প্র্যাকটিসের মাধ্যমে, এই জাস্ট কেবল একটা প্র্যাকটিসের মাধ্যমে কতটা ডেভেলপ হয়। সো এটা ছিল আমার 1 নম্বর টিপস, যে আপনি ক্যামেরার সামনে কথা বলবেন। 2 নম্বর টিপসটা হচ্ছে, যেটা আমি একটু আগেও করছি বা প্রায় সময় আমি এটা ফলো করি, তা হচ্ছে আমি যখন কোনো একটা টপিকে কথা বলতে চাই, ক্যামেরার সামনে হোক কিংবা মানুষের সামনে হোক, এর আগে আমি প্র্যাকটিস করি। আমি এই ভিডিওটা বানানোর আগেও কিন্তু কিছুক্ষণ প্র্যাকটিস করছি। কিভাবে প্র্যাকটিস করি? আমার রুমের মধ্যে বা বাহিরে অ্যাকচুয়ালি যাই না, কোজ বাইরে মানুষ চলাফেরা করে, সো বাহিরে খুব একটা যাওয়া হয় না। আমার রুমের মধ্যেই এক কর্নার থেকে আরেক কর্নারে হাঁটি এবং ওই টপিকের উপর নিজে থেকে ইমাজিনারি অডিয়েন্সের সামনে কথা বলার চেষ্টা করি। আমি ধরে নিই আমার সামনে কিছু অডিয়েন্স আছে এবং আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আমি তাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি, ওইভাবে কথা বলার চেষ্টা করি। অ্যান্ড একই সাথে আমি আমার সম্পূর্ণ মুভমেন্ট কীরকম হবে, আমার হ্যান্ড জেস্টার্স কীরকম হবে, ওই জেস্টারগুলো মেনটেন করেই কিন্তু কথা বলার চেষ্টা করি, যেটা আপনি অবশ্যই করতে পারেন। অ্যান্ড ইট হেল্পড মি এ লট। এটা কতটা পাওয়ারফুল আপনি যখন কয়েকদিন প্র্যাকটিস করবেন তখন বুঝতে পারবেন। কারণ অনেক সময় দেখা গেছে আমি যদি এরকম প্র্যাকটিস না করে এসে তারপর ভিডিওতে কথা বলা শুরু করি, আমার মাথায় আসলে অনেক কিছু আসে না, বা আসলেও ওইগুলো ফ্লুয়েন্টলি বের হয় না। বাট আমি যখন 2-4 বার এরকম প্র্যাকটিস করে তারপরে এখানে এসে বসি, দেখা যায় যে আমি জাস্ট আগের জিনিসগুলো রিপিট করতেছি, যেগুলো অলরেডি আমি বলছি আগে। সো অনেকটা মনে হয় যে মুখস্থ তো না, অনেক কিছু নতুনও আসে মাথায়, বাট ওই রকম একটা ফিল আসে যে আরে এটা তো আমি জানি, এটা তো একটু আগেও আমি পারফর্ম করছি, বুঝছেন? ওই যে ওই কনফিডেন্সটা কিন্তু তখন আসে। সো আপনি যদি এই 2টা প্র্যাকটিস নিয়মিত করতে পারেন, অ্যাটলিস্ট 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত করতে পারেন, কারণ পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশন স্কিল এটা কিন্তু আপনার 1 দিন 2 দিন বা 5 দিনে আসবে না। এটার জন্য আপনার অনেক লম্বা একটা সময় দিতে হবে, এটার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, এটার জন্য আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড আপনি যদি মোটামুটি এই উদ্দেশ্য নিয়ে আগান যে আমি আগামী 3 মাসের মধ্যে মোটামুটি একজন ভালো পাবলিক স্পিকার হয়ে যাব, দেন 3 মাসে তো আমি এটা বলতে পারবো না আপনি একদম প্রো লেভেলের পাবলিক স্পিকার হয়ে যাবেন, বাট মোটামুটি একজন ভালো পাবলিক স্পিকার হওয়ার জন্য যদি আপনি 3 মাস প্র্যাকটিস করেন, নিয়মিত প্র্যাকটিস করেন, দেন অবভিয়াসলি উইল বি এ ভেরি গুড পাবলিক স্পিকার। ক্যামেরা ফেয়ার দূর করাটাও কিন্তু বর্তমান যুগে অনেক গুরুত্বপূর্ণ একটা স্কিল, কোজ ক্যামেরার সামনে সবাই কথা বলতে পারে না। আর এখন যারা ক্যামেরার সামনে কথা বলতে পারে, ভালো করে কথা বলতে পারে, ভালো করে প্রেজেন্ট করতে পারে, তাদের কেরিয়ার অপশন অনেক ব্রড হয়। কোজ এখন কন্টেন্টের যুগ চলতেছে। আপনি যত ভালো কন্টেন্ট বানাতে পারবেন, আপনি যত ভালো প্রেজেন্ট করতে পারবেন, আপনার তত বেশি কেরিয়ার অপশন ওপেন হবে। সো আমি চাইবো আপনারা এই প্র্যাকটিসটা করেন, অ্যান্ড কমেন্টে লিখবেন যে আপনি পাবলিক স্পিকার হতে চান কিনা। যদি আপনি পাবলিক স্পিকার হতে চান বা হওয়ার ইচ্ছা থাকে, দেন কমেন্টে লিখবেন আই ওয়ান্ট টু বি এ পাবলিক স্পিকার অ্যান্ড আই উইল প্র্যাকটিস। তাহলে আপনার মধ্যে এরকম একটা থট আসবে যে আমি একজনকে কথা দিছি যে আমি এই প্র্যাকটিসগুলো করবো, সো একটা এনার্জি আসবে প্র্যাকটিসগুলো করার জন্য।
তাই আমি চাইবো অবশ্যই আপনারা পাবলিক স্পিকিংয়ের এই প্র্যাকটিসগুলো করবেন। আপনি যদি খুব ভালোভাবে কনফ্লিক্ট ম্যানেজ করতে না পারেন তবে আপনি অবশ্যই একজন ভালো কমিউনিকেটর না। কনফ্লিক্ট মানে আমরা সবাই জানি ঝগড়াঝাটি। দেখা গেল আপনি কারোর সাথে কথা বলতে গেছেন অ্যান্ড আপনার এবং ওই ব্যক্তির মধ্যে মতবিরোধ আছে। মতবিরোধ থাকার কারণে আপনারা কথাবার্তা বলতে বলতে একসময় একজন আরেকজনকে পার্সোনালি অ্যাটাক করা শুরু করে দিচ্ছেন বা ঝগড়া লাগাই দিচ্ছেন। দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ ভেরি ব্যাড কমিউনিকেশন। সো আপনি যদি একজন ভালো কমিউনিকেটর হতে চান অবশ্যই আপনাকে কিভাবে কনফ্লিক্ট ম্যানেজ করতে হয় তা জানতে হবে। কিভাবে ঝগড়াঝাটি না করে একজন আরেকজনের সাথে অপিনিয়ন শেয়ার করবেন। মতবিরোধ থাকতে পারে, মতবিরোধ নিয়ে কোনো সমস্যা না, সমস্যাটা হচ্ছে ঝগড়া নিয়ে। সো মতবিরোধ যদি থেকে থাকে কিভাবে আপনি আপনার মতটা তার কাছে প্রকাশ করবেন, কিভাবে আপনারা ডিবেট করবেন। ডিবেট অ্যান্ড ঝগড়া দুইটা এক জিনিস না। আপনারা ডিবেট করতে পারেন বাট কখনো একজন আরেকজনকে পার্সোনালি অ্যাটাক করতে পারবেন না। সো এর জন্য আপনি যে কাজগুলো করতে পারেন, এক হচ্ছে বি এ ভেরি গুড লিসেনার। আপনি যত ভালো লিসেনার হবেন আপনি তত বেশি কাম অ্যান্ড পিসফুল পারসন হবেন। সো আপনি যদি কাম অ্যান্ড পিসফুল পারসন হতে পারেন দেন ঝগড়া হবে না। বিকজ আপনি তখন চিন্তা করবেন যে হি হ্যাজ দ্য রাইট টু শেয়ার হিজ অপিনিয়ন, তার সাথে আমি কেন ঝগড়া করব। 2 নম্বর হচ্ছে ফোকাস অন দ্য টপিক নট অন দ্য পার্সোনালিটি। আপনি ব্যক্তি হিসাবে ওই মানুষটাকে কীরকম চিন্তা করেন বা ব্যক্তি হিসাবে আপনি তাকে পছন্দ করেন কি না তা নিয়ে কখনো ভাববেন না। আপনারা যে টপিক নিয়ে কথা বলছেন ওই টপিকের মধ্যে থাকেন। টপিক নিয়ে কথা বলতে বলতে ব্যক্তিগত আক্রমণের দিকে চলে যাবেন না। এটা খুবই কমন একটা সমস্যা আমাদের মধ্যে। আমরা টপিক নিয়ে কথা বলতে বলতে অনেক সময় দেখা যায় যে ব্যক্তিগত আক্রমণ শুরু করে দিই। 3 নম্বর হচ্ছে আপনি আপনার মত শেয়ার করবেন যুক্তির সাথে, নমনীয়তার সাথে, ভায়োলেন্সের সাথে না। আপনি যদি আপনার মত শেয়ার করতে গিয়া চিল্লাচিল্লি শুরু করে দেন, তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ শুরু করে দেন বা এটা প্রুভ করার চেষ্টা করেন যে না আমারটাই রাইট, যদি এটা না মানোস তাহলে তোর খবর আছে, এইরকম যদি একটা এক্সপ্রেশন চলে আসে দেন দ্যাট ইজ অলসো এ ভেরি ব্যাড কমিউনিকেশন। তাই আপনি যদি কমিউনিকেশন ডেভেলপ করতে চান এবং খুবই ভালো একজন কমিউনিকেটর হতে চান তবে এটা অবশ্যই মাথায় রাখবেন, কমিউনিকেট করতে গিয়ে কারোর সাথে কখনো ঝগড়া বাঁধাই দেওয়া যাবে না। কমিউনিকেট করতে গিয়ে অবশ্যই মতবিরোধ থাকবে এবং তা অ্যাকসেপ্ট করতে হবে। আপনার তার মতামতকে অ্যাকসেপ্ট করার দরকার নাই, বাট এইটা অ্যাকসেপ্ট করতে হবে যে মতবিরোধ থাকবে। কখনো এরকম ভাবা যাবে না যে আমার মত তার উপর চাপাই দিতে হবে, যে আমারটাই রাইট অ্যান্ড হি হ্যাজ টু অ্যাকসেপ্ট ইট, এরকম কখনোই চিন্তা করা যাবে না। অ্যান্ড ফাইনালি মোস্ট ইম্পর্টেন্ট থিং, কখনোই উত্তেজিত হওয়া যাবে না। সবসময় কাম অ্যান্ড কোয়েট থাকতে হবে, সবসময় শুনতে হবে, কে কী বলছে শুনতে হবে, তারপর আপনার মত প্রকাশ করতে হবে। কখনোই উত্তেজিত হওয়া যাবে না, কখনোই হাইপার হওয়া যাবে না, কন্ট্রোল করতে হবে। সো আপনাদের মধ্যে যদি এরকম কোনো ইস্যু থেকে থাকে, দেখা যায় যে আপনারা কথা বলতে গিয়ে কনফ্লিক্ট বাধাই দিচ্ছেন বা কোনো একটা টপিকে কথা বলছেন কিন্তু তা শেষ হয়েছে ব্যক্তিগত আক্রমণ দিয়ে, দেন আশা করি এটা আর করবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।